হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, আমাদের চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও। ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? তুহিন কিছু বলবে তার আগে মায়ের হাত তুহিনের গালে সজোরে পড়ে। তুহিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাথর হয়ে, মায়ের রাগে কটমট করছে। সত্যি করে বলো তুহিন, কে তুমি? আমি কে সেটা তো তুমি জানো মায়া। মায়া কিছু বলে না, কিন্তু তার সন্দেহ তুহিনের উপর থেকে যায়নি। সন্দেহের চোখে তাকিয়ে আছে তুহিনের দিকে। তুহিন চোরের মতো মায়ের সামনে থেকে পালিয়ে যায়। বেয়াদব মেয়ে, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? একটা ছোট লোকের সাথে জোর করে আমার বিয়ে দিয়েছো, এরপর আর কখনো আমার থেকে ভালো ব্যবহার আশা করো না আব্বু। বাসর ঘরে বসে আছে মায়া, তবে বাকি মেয়েদের মতো ঘোমটা টেনে লজ্জামাখা মুখে নয়। মাথার ঘোমটা পড়ে আছে রুমের এক কোণে। যে ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে সব ফুল ফ্লোরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মায়ার আগে ফুসফুস করছে। তুহিন মাথা নিচু করে মায়ার সামনে দাঁড়িয়ে আছে। একটু আগেই খুব ধুমধাম করে বিয়ে হয়েছে মায়া আর তুহিনের। তবে এই বিয়েতে মায়ার কোনো রকমের মত ছিল না, কিন্তু তার বাবার কথায় বাধ্য হয়ে তুহিনকে সে বিয়ে করে। তুহিন এখন কি বলবে সেটা বুঝতে পারছে না মায়ার রাগ দেখে। তুহিনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া বসা থেকে উঠে রাগে কণ্ঠে চেঁচিয়ে বলে, আয় ছোট লোকের বাচ্চা, আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? আমার সাথে একই বিছানায় ঘুমানোর স্বপ্ন ভুলে যা। না তো আমি এই বিয়ে মানি, আর না তোকে আমার স্বামী বলে। আমার দুই চোখের সামনে থেকে দূর হয়ে যা। এসব তুমি কি বলছো মায়া? সবাইকে সাক্ষী রেখে আল্লাহর পবিত্র কালেমা পড়ে আমরা আজ সারা জীবনের জন্য এক হয়েছি। এসব কথা বলে আমাকে কোনো লাভ হবে না। আমার ইচ্ছেতে এই বিয়ে হয়নি, আমাকে বাধ্য করা হয়েছে তোর মতো ফকিরকে বিয়ে করার জন্য। তোর কি মনে হয় তুই আমার মতো মেয়েকে ডিজার্ভ করিস? কোথায় তুই? আমার বাড়ির সামান্য একজন ড্রাইভার, আর আমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে। আমার বাবা এই সম্পত্তির লোভেই তো আমাকে বিয়ে করেছিস, তাই না? এটা তোমার ভুল ধারণা না মায়া। আমি তোমাকে পছন্দ করি। তোমার বাবা তোমার সাথে বিয়ের কথা বলাতে আমি রাজি হয়েছি, তার কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তোর এই 2 টাকা দামের সস্তা ভালোবাসা তোর কাছেই রাখ। তোর ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। ভুল করে কখনো স্বামীর অধিকার দেখাতে আসবি না আমার কাছে। যাক, গিয়ে ব্যালকনিতে শুয়ে পড়। আমার রুমে তোর কোনো জায়গা হবে না। ব্যালকনিতে অনেক ঠান্ডা এখন মায়া, এই ঠান্ডার মধ্যে বাইরে শোয়া সম্ভব হবে না। সেটা আমার দেখার বিষয় নয়। আমার রুমে তুই শুতে পারবি না, এটাই শেষ কথা। ঠিক আছে, তাহলে আমি বরং আমার রুমে গিয়ে ঘুমাই। এই, একদম না আব্বু, এইসব জানুক সেটা আমি চাই না। তাহলে আমি এখানে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ি। এত ঠান্ডার মধ্যে বাইরে শোয়া অসম্ভব মায়া। মায়া কিছু সময় চিন্তা করে। সে জানে তুহিনকে যদি জোর করে ব্যালকনিতে শুতে বলে তাহলে তুহিন রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যাবে, আর এতে করে আহান মির্জা সব কিছু জেনে যাবে, আর মায়ার সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যাবে। তাই মায়া কিছু সময় চুপ থেকে বলে, ঠিক আছে, মেঝেতে বিছানা করে শুয়ে পড়, কিন্তু এই ঘরে কি হয়েছে না হয়েছে এই সব কথা যদি আব্বু জানে তাহলে আমি তোকে ছাড়বো না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো মায়া, আমি কাউকে কিচ্ছু বলবো না। মায়া উল্টো পাশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। তুহিন মেঝেতে বিছানা করে একপাশে শুয়ে মনে মনে বলে, কত কিছু সহ্য করতে হবে আরও কে জানে। মায়ার মনে আমার জন্য এতটা ঘৃণা জমেছে জানতাম না। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে তুহিন। এরপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অন্যদিকে রুজি মির্জা রাগে কটমট করছে। রুজি মির্জাকে এমন করতে দেখে আহান মির্জা বলে, কি হয়েছে তোমার? কি আর হবে, একটা রাস্তার ফকিরের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছো। কি দেখেছো তুমি ওই ছেলেটার মধ্যে? সততা আমার বিশ্বাস। তুই না আজকে আমাদের এখানে 6 মাস ধরে কাজ করছে, কখনো দেখেছো ওকে আমাদের বিশ্বাস নষ্ট করতে? ওর সততা তুমি দেখোনি। তাই বলে আমাদের মেয়ের সাথেই বিয়ে দিতে হবে? এই বাসা থেকে বের হয়ে গেলে ও কোথায় রাখবে আমার মেয়েকে? না খেয়ে দিন কাটাতে হবে আমার মেয়েকে। তুমি এত কিছু বুঝবে না, আর টাকা পয়সা দিয়ে কখনো সুখ কেনা যায় না। মায়া তুইনের সাথে সারা জীবন সুখে থাকবে। অনেক বড় জ্যোতিষী হয়ে গেছে তো তুমি, তাই না? ভবিষ্যৎবাণী করে ফেলে মায়া ওই ছোট লোকটার সাথেই সুখে থাকবে। কথায় কথায় তুইনকে ছোট লোক বলবে না। তুই না এখন এই মির্জা বাড়ির জামাই। শুধু জামাই না, সাথে ঘর জামাই বলো। অযথা আমি তোমার সাথে তর্ক করতে চাই না। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। তোমার ঘুম আসছে, তুমি ঘুমাও, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার ইচ্ছে। বলেই আহান মির্জা উল্টো পাশে শুয়ে পড়ে।
রুচি মির্জা রাগে কটমট করতেই থাকে। পরের দিন সকাল 9টা। মায়া ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে যায়। তুহিন উঠে পুরো রুম সাফ করে নেয়। এরপর বিছানা গুছিয়ে বসে আছে সোফায়। মায়া ওয়াশরুম থেকে বের হয়ে বলে, যা গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমাকে অফিসে যেতে হবে। তুহিন কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। মায়া চেঞ্জ করে আয়নার সামনে বসে সাজতে থাকে। কিছু সময়ের মধ্যে তুহিন ওয়াশরুম থেকে বের হয়ে আসে। দরজার সামনে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে গিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরতে, কিন্তু তার তো মায়াকে ছোঁয়া বারণ, তাই নিজের ইচ্ছেটা মনের মাঝে রেখে দেয়। মায়া আয়নার দিকে তাকিয়ে দেখে তুহিন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। এটা দেখে মায়া বসা থেকে উঠে ঘুরে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, এই ছোট লোকের বাচ্চা, এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিস? তোর চোখ নিচে নামিয়ে রাখ, আর ভুল করেও আমার দিকে তাকিয়ে থাকবি না। এরপর যদি এমন ভুল করিস তাহলে পায়ের জুতো খুলে তোকে মারবো। দূর হয়ে যা আমার সামনে থেকে। তুহিনের মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায়। মাথা নিচু করে মায়ার রুম থেকে বের হয়ে চলে আসে। মায়াকে নিয়ে এখন তার অফিসে যেতে হবে, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। সবাই নিচে চলে এসেছে। আহান মির্জা, রুজি মির্জা আর মায়া ডাইনিং টেবিলে বসে আছে। তুহিন কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তুহিনকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে আহান মির্জা বলে, এ কি জামাই বাবাজি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমাদের সাথে নাস্তা করবে। ও কেন আমাদের সাথে বসে নাস্তা করবে? তুমি হয়তো বলে যাচ্ছ তুহিন এখন এই বাড়ির জামাই, আর বাড়ির জামাই সবার সাথে নাস্তা করবে, এটাই স্বাভাবিক। এসো জামাই বাবাজি, বসে নাস্তা করে নাও। সমস্যা নেই স্যার, আমি পরে খেয়ে নেব। এখনো স্যার বলে ডাকবে নাকি? তুমি আমার একমাত্র মেয়ের জামাই, আমাকে এখন থেকে মায়ের মতো আব্বু বলে ডাকবে। আহান মির্জার কথা শুনে মায়া আর রুজি মির্জা রাগে ফোঁস করছে, কিন্তু আহান মির্জার সামনে মায়ার কিছু বলার সাহস নেই, তাই চুপচাপ সবকিছু শুনে যাচ্ছে। তুহিনকে এখনো নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আহান মির্জা আবার বলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো ওখানে? তোমাকে আমি আসতে বললাম না? এসো, মায়ার পাশের চেয়ারে বসো। তুহিন কিছু না বলে চুপচাপ এসে মায়ের পাশে বসে পড়ে। কাজের মহিলা সবাইকে খাবার সার্ভ করে দেয়। তুহিন আর আহান মির্জা খেতে শুরু করে। মায়া আর রুজি মির্জা প্লেটে হাত নাড়াচ্ছে। এটা দেখে আহান মির্জা বলে, কি হয়েছে তোমাদের? খাবার না খেয়ে হাত লাড়াচ্ছ কেন? কেউ কিছু না বলে চুপচাপ খেতে শুরু করে। তুহিন খুব ভালো করেই জানে সে বসাতে মায়া আর রুজি মির্জা যে এমন করছে। এরপর সবার নাস্তা করা শেষ হয়ে গেলে মায়া তুহিনকে নিয়ে বাসা থেকে বের হতে গেলে আহান মির্জা বলে, তোমরা এই সময় কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি আব্বু। গতকাল মাত্র তোমাদের বিয়ে হয়েছে, আজকে অফিসে গিয়ে কি করবে তুমি? অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আব্বু। তোমাকে এখন কোনো কাজ দেখতে হবে না, আমি রোদকে বলে দিয়েছি। আপাতত ওই দেখবে অফিসের সমস্ত কাজ। রোদ সম্পর্কে মায়ার চাচাতো ভাই, রফিক মির্জার একমাত্র ছেলে রোদ। রোদের স্বপ্ন মির্জা কোম্পানির এমডি হওয়া, কিন্তু আহান মির্জা এমডির পদে নিজের মেয়ে মায়াকে বসায়। রোদের সমস্ত স্বপ্ন নষ্ট হয়ে যায়। এরপর রোদ ঠিক করে মায়াকে বিয়ে করে আহান মির্জার সব কিছুর মালিক হবে, কিন্তু সেটাও হয়ে ওঠে না আহান মির্জার জন্য। আমার কাজ রোদ কেন করবে আব্বু? সবসময় জন্য তার নয়, কিছুদিন যাক, তারপর তুমি আবার অফিসে যাবে। আর বলে যেও না আমি তোমাকে পার্মানেন্টলি অফিসের এমডির পথে বসাইনি। আমি সেটা জানি আব্বু, কিন্তু তুমি তো বলেছো আমি যদি সব কিছু সামলে নিতে পারি তাহলে তুমি আমাকে পার্মানেন্টলি এমডির পদে বসাবে। কিন্তু এখন যদি তুমি আমার কাজ রোদকে দাও তাহলে আমি কি করে তোমার এই শর্ত পূরণ করব? এখন পর্যন্ত তুমি আহামরি কোনো কিছুই করতে পারোনি, সব কিছুর ব্যবস্থা আমাকে করে দিতে হয়েছে। তাছাড়া কয়েকদিন না গেলে তেমন কিছুই হবে না। আহান মির্জার কথা শুনে মায়ার মন খারাপ হয়ে যায়। মায়াকে মন খারাপ করতে দেখে তুহিন এগিয়ে এসে বলে, আব্বু আমি বলছিলাম কি, মায়াকে অফিসে যেতে দিন, বেশি দিন তো হয়নি ও অফিসে যাচ্ছে, দেখবেন ধীরে ধীরে সব কিছু একাই সামলে নেবে। তুমি মায়াকে এখন অফিসে যেতে বলছো তুহিন? মাত্র গতকাল তোমাদের বিয়ে হয়েছে, আর তোমাদের এখন একাকী সময় কাটানোর সময়, অফিসে গিয়ে কাজ করার নয়। আমরা একাকি সময় কাটানোর জন্য অনেক সময় পাবো আব্বু। মায়া এখন অফিসে না গেলে অনেকটা পিছিয়ে পড়বে, ও তো এখন শিখছে সব কিছু। ঠিক আছে, তোমার কথাতেই আমি মায়াকে অফিসে যেতে দিলাম। মায়া কিছু না বলে রাগে কটমট করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। তুহিন ও মায়ের পেছনে পেছনে বাসার বাহিরে চলে আসে। মায়া আগে থেকে গাড়িতে উঠে বসে আছে।
তুহিন এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। ভেবেছিল মায়া তাকে ধন্যবাদ দেবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে মায়া বলে, তোমাকে পাকামো করে কথা বলতে বলেছে আমার আর আব্বুর মাঝে? তুহিনের মনটা মুহূর্তেই খারাপ হয়ে যায় মায়ার কথা শুনে। মায়া আবার বলে, আমার কোনো বিষয়ে এরপর থেকে নাক গলাবি না। আমার কাজ আমি করতে পারি, তোকে কেউ বলেনি পাকামো করতে। ভুল হয়ে গেছে, এরপর থেকে আর এমন হবে না। এখন কথা না বলে গাড়ি ড্রাইভ কর, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তুহিন চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। মায়া মোবাইলে কারোর সাথে মেসেজ করতে ব্যস্ত। এই একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। একবার যদি তোর চাচুর মন জয় করতে পারিস তাহলে দেখবি তোকেই এই অফিসের এমডি পদে বসিয়ে দিবে পার্মানেন্টলি। তুমি কোনো চিন্তা করো না আব্বু, আমি একবার যখন এই চেয়ারে বসেছি তখন এত সহজে এই চেয়ার থেকে উঠছি না। আহান মির্জার ইচ্ছেতে এই চেয়ারে বসেছি, আমার ইচ্ছে ছাড়া এই চেয়ার থেকে উঠবো না। শুধু তোর ইচ্ছে দিয়ে কিছু হবে না, আন যেমন চায় তেমন করে কাজ করতে পারলে তোকে সেই আর উঠতে দিবে না। ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমাকে একটু এই চেয়ারের মজাটা নিতে দাও। রফিক মির্জা কিন্তু না বলে বের হয়ে যায় রোদের চেম্বার থেকে। এদিকে মায়া অফিসের সামনে এসে নেমে যায়। অফিসের গেট দিয়ে ভিতরে যখনই যাবে তখনই রফিক মির্জা গেট দিয়ে বের হয়ে আসে। রফিক মির্জাকে দেখে মায়া বলে, চাচু আপনি এখানে? আমার বাইয়ের অফিস, আমি আসতেই পারি নাকি বারণ আছে? আমি কি সেটা বলেছি একবারও? হঠাৎ কেন আসলেন সেটাই জিজ্ঞেস করলাম। আমার ছেলে এই অফিসের এমডি, এখন তার সাথেই দেখা করতে এসেছি। আপনি হয়তো ভুলে গেছেন, এই অফিসের নতুন এমডি আমি। আপনাদের সবার সামনে আমার আব্বু পরিচয় করিয়ে দিয়েছে, ভুলে গেলে আবারও মনে করিয়ে দেই। গতকাল রাতেই আবার তোমার আব্বু সেটার পরিবর্তন করেছে, তুমি হয়তো সেটা জানো না। আপনার ছেলেকে এই অফিসে এমডি পদে বসানো হয়নি, শুধু আমার অবর্তমানে দেখাশোনার জন্য বলেছে। ওই যাকে বলে চামচামি করা আর কি। মায়া, মুখ সামলে কথা বলো। আপনি আমার চাচু হন বলে এখনো ভদ্রপাশে কথা বলছি, এখান থেকে না গেলে আমি সেটাও ভুলে যাব। তোমার এই ব্যবহার আমার মনে থাকবে। বলে রফিক মির্জা চলে যায় সেখান থেকে। মায়ার রাগে কটমট করতে করতে অফিসের ভিতরে চলে আসে। অফিসের সবাই মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া সেসব পাত্তা না দিয়ে নিজের চেম্বারের দিকে যেতে থাকে। সোজা নিজের চেম্বারে ঢুকে যায়, কিন্তু চেম্বারে ঢুকে যা দেখে মায়ের রাগ দ্বিগুণ হয়ে যায়। রোদ চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে সিগারেট টানছে। হঠাৎ দরজা খোলায় রোদ সেদিকে তাকিয়ে দেখে মায়া। মায়াকে দেখে রোদ বসা থেকে উঠে দাঁড়ায়, মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে ভিতু ভিতু কণ্ঠে বলে, মায়া, তুমি অফিসে আসছো? মায়া কিছু না বলে ভালো করে রোদকে দেখছে। রোদ আবার বলে, আমি এখানে বসতে চাইনি, বিশ্বাস করো, চাচ্চু আমাকে কল করে বলল তাই। তোমার সাহস হলো কি করে আমার চেয়ারে বসার, তাও আবার টেবিলের ওপর পা রেখে? সাথে স্মোকিং করছিলে? ভুল করে ফেলেছি মায়া, আই প্রমিস, আর এমন ভুল হবে না। কিন্তু তুমি অফিসে কেন? চাচ্চু তো বললো কিছুদিনের জন্য তুমি অফিসে আসবে না। সেটা তোমার না জানলেও চলবে, আমার চেম্বার থেকে বের হয়ে যাও। এখনই যাচ্ছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল, যদি অনুমতি দাও তাহলে জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করবে করো তাড়াতাড়ি। তুমি একটা ড্রাইভারকে কিভাবে বিয়ে করলে? তোমার জন্য কত ধনী ঘর থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাদের রেখে সামান্য একটা ড্রাইভারকে? তোমার সাথে এসব নিয়ে পরে কথা বলবো, এখন তুমি আসতে পারো। ঠিক আছে, তোমার যখন সময় হয় তখনই বলো। রোদ মায়ার চেম্বার থেকে বের হয়ে যায়। মায়া গিয়ে নিজের চেয়ারে বসে মাথায় হাত রাখে। রোদ অফিস থেকে বের হয়ে ঘুরে অফিসের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই পুরো অফিসটা একদিন আমার হবে মায়া। আজ তোমার সামনে শুধু অভিনয় করলাম, নয়তো আমি চাইলেও এই অফিসে প্রবেশ করতে পারবো না। তাই তোমাকে ভয় পাওয়ার এই নাটকটা আমার করতে হলো। তবে এই নাটক বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি আমি আমার নামে করে নেব এই অফিসটা। দাদা তোমার বাবাকে এমডির পদে বসিয়ে গিয়েছিল আমার বাবা বড় হওয়ার পরেও, তাই বলে তোমার বাবার পরে তুমি এমডির পদে বসবে এমনটা কল্পনাতেও এনো না। বলেই রোদ মুচকি হাসি গাড়িতে বসে এইসব কিছু দেখে যাচ্ছে তুহিন। তুহিন মায়ের সাথে খারাপ কিছু হবার আভাস পাচ্ছে। অন্যদিকে তাহসান চৌধুরী ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। পাশেই বসে আছে অনামিকা চৌধুরী, যিনি তাহসান চৌধুরীর ব্যাটার হাফ। আচ্ছা, তুমি ছেলেটাকে আর কতদিন দূরে রাখবে? এবার তো আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। কতগুলো মাস হয়ে গেল ছেলেটাকে দেখি না। সময় হলেই তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে, এত অধৈর্য হইও না। তুমি একটা পাষাণ হৃদয়ের মানুষ। আমি আমার ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি,
তুমি কি করে বুঝবে মায়ের কষ্টটা কি? আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি সেটা তুমি ভালো করেই জানো। আমারও ইচ্ছে হয় ছেলেটাকে ফিরিয়ে এনে বুকে জড়িয়ে ধরি। তাহলে আর কিসের এত সংশয়? নাকি তুমি আমাদের ছেলেকে সত্যি অপরাধী বলে মনে করো? সেটা সময় বলে দিবে। কিসের সময় বলে দিবে? আমার ছেলে এত বড় একটা নোংরা কাজ করতে পারেই না। বিশ্বাস আমারও হয় না অনামিকা, কিন্তু চোখের সামনে যা দেখেছি তারপরে নিজের মনকে বোঝাতে পারি না। তুমি নিজের মনকে বোঝাতে না পারলেও আমি জানি আমার ছেলে এমন কাজ করতে পারে না। একটা কথা মনে রেখো, আমরা সব সময় চোখের সামনে যেটা দেখি আমার সত্যি হয় না। তুমি সব কিছুই জানো অনামিকা, তারপরে বোকার মতো বারবার একই প্রশ্ন করো না। যদি তুমি আমার ছেলেকে সত্যি অপরাধী বলে মনে করো তাহলে আমি তোমার বলা কথা মানি না। এসব নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, তুমি যাও এখন। তোমার যা ইচ্ছে হয় করো তুমি। বলেই অনামিকা চৌধুরী বসা থেকে উঠিয়ে উপরের দিকে হাঁটতে থাকে। তাহসান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে একাই বলতে থাকে, নীল, তোকে খুব মিস করছি রে বাবা, কিন্তু তোর পরীক্ষা যে আজও শেষ হয়নি। তোর মাকে আমি সত্যিটা বলতেও পারছি না। সময় হলে একদিন সব সত্যি বলবো। তুই যেখানে থাকিস ভালো থাক। তুই এখানে কেন এসেছিস? কার পারমিশন নিয়ে তুই আমার চেম্বারে এসেছিস? তুহিন মায়ের অফিসে এর আগে এসেছে, কিন্তু কখনো মায়া তুহিনকে এই প্রশ্ন করেনি, তাই আজ এই প্রশ্নে একটু অবাক হয়েছে। আমি তো এর আগেও তোমার চেম্বারে এসেছি মায়া, তখন তো এই প্রশ্ন করনি, তাহলে আজ হঠাৎ এই প্রশ্ন? এত কথা না পেঁচিয়ে বল, কেন আসছিস সেখানে? তোমার চাচাতো ভাইকে দেখলাম অফিস থেকে বের হয়ে একা একা কিছু একটা নিয়ে বিড়বিড় করছিল। মনে হলো তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। যা ক্ষতি করার তুই করেছিস, আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। আমার খেয়াল আমি রাখতে জানি। তুই এখান থেকে বের হয়ে যা। তোর মুখটা দেখলেই রাগে মাথা গরম হয়ে যায়। তুহিন আর কথা বাড়ায় না, চুপচাপ সেখান থেকে চলে যায়। অফিসের বাইরে এসে গাড়িতে উঠিয়ে বসে থাকে। মায়ের সাথে কি হলো বুঝতে পারছি না। কি আর হবে, বেশি অহংকার ছিল তাই তার পতন হয়েছে। এখন একটা ড্রাইভারের সাথে বিয়ে হয়েছে। আমিও সেটাই ভাবি, জানিস, এত বড় বড় কথা সব এক নিমেষেই শেষ হয়ে গেছে। এখন একজন সামান্য ড্রাইভারের বউ। তবে তুই যাই বলিস আফরা, তুহিন কিন্তু ছেলে হিসেবে অনেক ভালো। আমি যতটুকু জানি কখনো কোনো খারাপ কিছু আমি দেখিনি তুহিনের মধ্যে। কথাবার্তা শুনেও কখনো মনে হয়নি মানুষটা খারাপ। সেটা আমিও জানি, তবে তোর কি মনে হয় মায়া তুহিনকে কখনো স্বামী হিসেবে মেনে নেবে? সেটা তো সময় বলে দেবে। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, চল বাসায় যাই। কেন, আজকে ক্লাস করবি না? ক্লাস করতে ভালো লাগছে না। ঠিক আছে চল তাহলে, আমিও বাসায় চলে যাব। কথা শেষ করে দুজন বসা থেকে উঠে দাঁড়ায়। কলেজ গেট পার হয়ে একটা রিক্সা নিয়ে দুজনে বাসার দিকে যেতে থাকে। এতক্ষণ যে দুজন কথা বলছিল এর মধ্যে একজনের নাম তুবা আর অপরজনের নাম আফরা। দুজনেই মায়ের বেস্ট ফ্রেন্ড। এত সময় ধরে থম ধরে দাঁড়িয়ে আছো কেন? যেটা বলার জন্য এসেছো সেটা বলো। তোমার মেয়ে কিন্তু আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মায়া তোমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? কেন আবার কি? আমি অফিসে গিয়েছি তাই। তুমি তো এর আগে অফিসে গিয়েছিলে ভাইয়া, কই তখন তো তোমাকে অপমান করেনি। তাহলে আজ হঠাৎ কেন? তুমি কি বলেছো মায়াকে? আমি মায়াকে কোনো কিছুই বলিনি, শুধু এটাই জিজ্ঞেস করেছি ও আজকে অফিসে কেন গিয়েছে। তারপরে যা বলার তোমার মেয়ে বলেছে। ঠিক আছে ভাইয়া, মায়া বাসায় আসুক, তারপর আমি ওর সাথে কথা বলছি। মেয়েকে একটু ভালো করে শিক্ষা দিও, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না তোমার মেয়ে। এটা অন্তত আমাকে তোমার থেকে শিখতে হবে না। তুমি যাও, আমি দেখছি। রফিক মির্জা অফিস থেকে বের হয়ে সোজা আহান মির্জার বাসায় চলে আসে। আর তারপরেই এত কথা হলো। রফিক মির্জার রাগে কটমট করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। অন্যদিকে রোদ একটা গাছের নিচে বসে আছে। পকেট থেকে মোবাইল বের করে আহান মির্জাকে কল করে। আহান মির্জা কল রিসিভ করে বলে, হ্যাঁ রোদ, বল। আচ্ছা চাচু, তুমি আমাকে অফিসে যেখানে পাঠিয়েছিলে বলো তো, মায়া তো অফিসে এসে আমাকে ঘাড় ধরে বের করে দিল। কি বলছিস তুই? মায়া তোকে ঘাত ধরে বের করে দিয়েছে? তোমার কি মনে হয় চাচু, আমি তোমাকে মিথ্যা বলছি? তুমি আমাকে মায়ের জায়গায় অফিসে পাঠালে, আমিও নিজের মতো করে কাজ করছিলাম। মায়া আমাকে নিজের চেম্বারে দেখে কত রাগারাগি করলো, আমাকে জানাও তাই বলে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল। তুইও গাধার মতো অফিস থেকে বের হয়ে এলি? তুই মায়াকে বলতে পারলি না আমাকে কল করার জন্য?
আমি কি বলবো মায়াকে, তুমি বলো তো? তুমি মায়াকে এমডির পদে বসিয়েছো, এখন যা বলবে তাই তো শুনতে হবে, তাই না? তবে আমি এটা বলেছিলাম যে আমাকে চাচ্চু বসিয়েছে, আর আমি চাচ্চুর কথা ছাড়া যাব না। এই জন্য রেগে গিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এই মেয়েটার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাসায় চলে যা, আমি দেখছি। ঠিক আছে চাচ্চু, আমি বাসায় চলে যাচ্ছি। কল কেটে আহান মির্জা মাথায় হাত রেখে চিন্তায় ডুবে যায়। অন্যদিকে রোদ মোবাইলের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে আর মনে মনে বলছে, আগুন জায়গা মতো লাগিয়ে দিয়েছি মায়া, আর এই আগুনে তোকে চলতে হবে। আমার স্বপ্ন মির্জা গ্রুপের এমডি হওয়া, আর আমার এই স্বপ্ন কেউ অপূর্ণ করতে পারবে না। আজ না হয় কাল এই মির্জা গ্রুপ হবে সবটাই আমার। আমি হব মির্জা গ্রুপের একমাত্র মালিক। তখন তোকে আর তোর বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই মির্জা বাড়ি থেকে বের করে দেব। আমার বাবা যে ভুল করেছে, আমি সে ভুল করব না। আমি তোদের সাথে তাল মিলিয়ে চলবো, আর সঠিক সময়ের অপেক্ষা করব। সঠিক সময় আসলেই আমি আমার সকল কার্য হাসিল করে নেব। আমি হব একদিন মির্জা গ্রুপের কিং। রাত প্রায় 9:30টার কাছাকাছি। ড্রয়িং রুমে বসে আছে আহান মির্জা। তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মায়া আর তুহিন। এসে দুজন মুখোমুখি হয়ে সবাই বসে পড়ে। আমাদের ডেকেছো কেন আপু? খুব তাড়া মনে হচ্ছে তোমার? না, তারা থাকবে কেন? তুমি দেখেছো, নিশ্চয় তো কোনো একটা কারণ আছে, তাই না? তাই জিজ্ঞেস করলাম। তুই সত্যি করে একটা কথা বলো তো বাবা, অফিসে যাওয়ার পরে আজ কি কি হয়েছে? আমি তো অফিসের ভিতরে যাইনি আব্বু, তাই আমি বলতে পারবো না সঠিক কী হয়েছে। হ্যাঁ, তবে রফিক চাচ্চুর সাথে মায়ের কথাকাটি হয়েছে অফিসের বাইরে। দোষ অবশ্য রফিক চাচ্চুরই ছিল। আমাকে একটু সব কিছু খুলে বলবে? প্রথমে মায়া জিজ্ঞেস করেছিল উনি অফিসে কেন এসেছে। এরপর মায়াকে রফিক চাচ্চু জিজ্ঞেস করে মায়া অফিসে কেন এসেছে। মায়া বলেছে তার অফিসে তো আসবেই। মায়া কি কোনো বিয়াদবি করেছে রফিক ভাইয়ের সাথে? এসব তুমি তুহিনকে কেন জিজ্ঞেস করছো আপু? যা হয়েছে আমার সাথে হয়েছে, আমাকে জিজ্ঞেস করো। তোমাকে যতক্ষণ কথা না বলা হবে তুমি ততক্ষণ চুপ করে বসে থাকো। আর নিজের কথা শুনে মায়ের আগে কটমট করতে থাকে। নিজের মেয়েকে রেখে একটা ড্রাইভারকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু মায়াকে ওকে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবেই চুপচাপ বসে থাকে। আহান মির্জা আবার বলে, বলো তুহিন। আমি তো তেমন কিছু দেখিনি, ওটা রফিক চাচ্চুই মারছে। রোদের সাথে কি হয়েছে? রোদের সাথে কি হয়েছে আমি সঠিক বলতে পারবো না আব্বু, তবে দেখলাম রোদ অফিস থেকে স্বাভাবিকভাবেই বের হয়ে এলো। মায়া, তুমি নাকি রোদকে গাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছ? এটা সম্পূর্ণ মিথ্যে কথা আব্বু। আমি অফিসের ভেতরে ঢুকে দেখি রোদ টেবিলের ওপর পা রেখে সিগারেট খাচ্ছিল। আমি ওটা নিয়ে রাগারাগি করেছি, তবে আমি রোদকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করিনি। ঠিক আছে, তোমরা যাও। তোমাকে এইসব উল্টাপাল্টা কথা কল করে বলেছে? আমি তোমাকে যেতে বলেছি, কে কি বলেছে সেটা জিজ্ঞেস করতে বলিনি। মায়া আর কিছু না বলে চুপচাপ উঠে নিজের রুমে চলে যায়। তুহিন খেয়াল করে আহান মির্জা খুব চিন্তায় মশগুল হয়ে যায়। আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন আব্বু? মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি। আচ্ছা, ভাইজান এসেছিল, মেয়েটার নামে বিচার দিয়ে গেছে। রোদও কল করে অনেক কিছুই বলল। এসব নিয়ে চিন্তা করবেন না আব্বু, দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে? আমি আর কদিন বাঁচবো? তারপর এসব কিছু মায়া কিভাবে সামলাবে সেটাই বুঝতে পারছি না। একটা কথা কি জানেন আব্বু, সারাটা জীবন মানুষ মোহ মায়ার পিছনে ছুটতে থাকে। মানুষ ভুলে যায় কি নিয়ে এসেছিল আর কি নিয়ে চলে যেতে হবে। মাটি দিয়ে বানানো হয়েছে আর সে সেই মাটিতেই মিশে যাবে। শুধু শুধু এত চিন্তা, এত টাকা পয়সা করার পিছনে ছোটা। জানেন আব্বু, আমি কোনো এক অবস্থানের বাইরে দেখেছি লেখা ছিল গন্তব্য তো তোর এখানেই ছিল, শুধু জীবনটা শেষ হয়ে গেল আস্তে আস্তে, আর তোর আপন মানুষরাই দাফন করে দিয়ে গেল যেতে যেতে। তোমার কথাবার্তা আমাকে আরো চিন্তায় ফেলে দিল। আমি এমন কি বললাম আব্বু? তুমি বলেছ তুমি কখনো লেখাপড়াই করনি, তাহলে এত জ্ঞানের কথা তুমি কিভাবে জানো? এসব জানতে হলে লেখাপড়া করতে হয় না আব্বু। তুমি এটা অবশ্যই ঠিকই বলেছ। যাই হোক, রাত হয়ে যাচ্ছে, যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে আব্বু, যাচ্ছি। আপনি আর জেগে থাকবেন না, যান গিয়ে শুয়ে পড়ুন। তুই চুপচাপ বসে থাকবি? কিচ্ছু কি করবি না তুই? ওই ছোট লোকটার সাথে সারা জীবন সংসার করবি তুই? ওর সাথে সংসার করব আমি? আমু, তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে এখনো কেন চুপচাপ আছিস? বিয়ের 2 দিন হচ্ছে, তুই ওই ছোট লোকটার সাথে একই রুমে একই বেডে থাকছিস। তোমার কি মনে হয় আমু, ওই ছোট লোককে
আমার বেডে শুতে দিয়েছি, ওর জায়গা কখনো আমার বেডে হবে না। এখানে নিজের চাদর বিছিয়ে তারপর শুয়ে থাকে। কিন্তু এভাবে একই রুমে আর কতদিন তুই থাকবি? তুই একটা কাজ করিস, ছোট লোকটাকে ডিভোর্স দেবার ব্যবস্থা কর, তারপর ওকে লাথি মেরে বাসা থেকে বের করে দেবো। তোমার তো চেনা চেনা ভালো উকিল আছে আম্মু, তুমি কথা বলো। ঠিক আছে, কাল বিকেলে তুই আমার সাথে একবার চল, যে উকিলের সাথে দেখা করে কথা বলে আসি। ঠিক আছে আম্মু, আমি ফ্রি হয়ে তোমাকে কল করব। ঠিক আছে, আমি এখন রুমে যাচ্ছি, ঘুমিয়ে পড়। বলেই রুচি মির্জা মায়ার রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হতেই তুহিনের সাথে মুখোমুখি হয়। তুহিনকে দেখে রুচি মির্জা তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো নিজে নিজে তার উপর রেগে আছে। আম্মু, আপনি মায়ের সাথে ছিলেন? ওই ছোট লোক, কে তোর আম্মু? তুই আমার বাসার ড্রাইভার মাত্র। এরপর আর কখনো যদি আম্মু বলে ডেকেছিস তাহলে আমি তোর গালে থাপ্পড়ে লাল করে দিব। সর আমার সামনে থেকে। তুহিন কিছু না বলে চুপচাপ সামনে থেকে সরে যায়। রুচি মির্জা তুহিনের দিকে রাগী চোখে তাকিয়ে থাকতে থাকতে নিজের রুমে চলে যায়। তুহিন একটা মুচকি হাসি দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে। রুমে প্রবেশ করেই দেখে মায়ের রাগী মুখে বসে আছে। তুহিন বুঝতে পেরেছে ভালো করে, এখন যদি সে মায়ের সাথে কিছু বলতে যায় তাহলে তাকে অনেক কথা শুনতে হবে। তাই কিছু না বলে চুপচাপ নিজে বিছানা করে শুতে গেলে মায়া বলে, এই ছোট লোক, তুই আমার আবুকে কি জাদু করেছিস যে সব কিছুতে আবু তোকে খোঁজে? আমি কেন তোমার আব্বুকে জাদু করতে যাবো? যদি জাদু জানতাম তাহলে তোমাকেই জাদু করতাম। তুহিনের কথা শেষ হবার আগে মায়ের হাত সজোরে তুহিনের গালে পড়ে। তুহিন গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। মায়ার চোখ রাগে লাল হয়ে আছে। রাগী কণ্ঠে মায়া বলে, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে জাদু করবি? তোর মতো ফকির নেই আমাকে জাদু করবে। এরপর যদি তোর মুখ থেকে এসব কথা বের হয় তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মায়ার কথা শুনে তুহিন মাথা নিচু করে ফেলে। মায়া এটা দেখে আর কিছু বলে না, চুপচাপ উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে। তুহিনও আর কিছু না বলে রুমের লাইট বন্ধ করে মেঝেতেই শুয়ে পড়ে। তুমি এখানে কেন আসছো? আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়েও তোমার শান্তি হয়নি? আর কি চাও তুমি? আমি এখানে কোনো কারণ ছাড়া আসিনি। একটা জানোয়ারের জন্য আপনি আমার সাথে এভাবে কথা বলছেন? মনে নেই আপনার ছেলে নীল আমার সাথে কি করতে চেয়েছিল? মুখ সামলে কথা বলো নুসরাত। আমি কখনো বিশ্বাস করি না আমার ছেলে এতটা জঘন্য কাজ করতে পারে। আর তোমার চরিত্র কেমন সেটা খুব ভালো করে আমার জানা আছে। ফালতু কথা না বলে কেন এসেছো সেটা বলো। আমি আপনার ছেলের নামে পুলিশে কমপ্লেন করে এসেছি। এখন ভালোই ভালোই বলে দিন আপনার ছেলে কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন আপনার ছেলেকে? তুমি আমার ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করে এসেছো। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। তোমার অবস্থাও সেই রকম। আর আমার ছেলে কোথায় আছে যদি জানতাম তাহলে আমার থেকে দূরে থাকতে দিতাম না। যদি ভালোই ভালোই না বলেন তাহলে আমি অন্য রাস্তার ব্যবস্থা করতে পারবো। সকাল সকাল এত চিকিৎসা চেঁচামেচি কিসের? নুসরাত, তুমি এখানে কেন এসেছো? আমাদেরকে ভয় দেখাতে এসেছিস? আমাদের ছেলের নামে কমপ্লেন করে এসেছে পুলিশের কাছে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি মনে হয় ভুলে গেছো আমি চাইলে তোমার কি করতে পারি। মামা, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনার ছেলে আমার সাথে এরকম একটা কাজ করার পরেও আপনার ছেলেকে কোনো শাস্তি না দিয়ে বাসা থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, আর এখন আমাকে ভয় দেখাচ্ছেন? আমার ছেলে পালিয়ে গেছে না কি করেছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। চুপচাপ যে পুলিশ থেকে কমপ্লেন তুলে ফেলো, নয়তো আমি ভুলে যাব তুমি আমার বোনের মেয়ে। তোমার বাবা মা তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়বো। চুপচাপ শান্ত হয়ে আছি, শান্ত হয়ে থাকতে দাও। আমাকে রাগালে তার পরিণাম ভালো হবে না। নিজের ছেলে বলে এত বড় অন্যায় করার পরেও আপনি আমাকে ধমকাচ্ছেন? ঠিক আছে মামা, আমি আজকে কমপ্লেন তুলে ফেলবো। তবে মনে রাখবেন, উপরে একজন আছে, সে নিশ্চয়ই এর বিচার করবে। সময় হলে সত্যের বিচার হয়ে যাবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নাও গেট লস্ট। নুসরাত চোখে পানি নিয়ে চৌধুরী ভিলা থেকে বের হয়ে যায়। অন্যদিকে অনামিকা চৌধুরী তাহসান চৌধুরীকে বলে, সাথে সাথে এর একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু না, তোমার ভাগ্নি বলে তুমি তখন চুপচাপ ছেড়ে দিলে। এখন দেখেছো পুলিশের কাছে গিয়ে আমাদের ছেলের নামে কমপ্লেন করে এসেছে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। যে টেবিলে খাবার দাও, আমার অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে।
অনামিকা চৌধুরী আর কিছু না বলে চলে যায় টেবিলে খাবার দেওয়ার জন্য। অন্যদিকে মায়া কপালে হাত রেখে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। রোদ মায়ার সামনের চেয়ারে বসে মুচকি মুচকি হাসে। আমাকে কেন ডেকেছো সেটা না বলে এইভাবে কেন বসে আছো? তুমি আব্বুকে কল করে কি বলেছো? তুমি আমার সাথে যা যা করেছো তাই বলেছি। বেশি বাড়াবাড়ি করো না রোদ, তাহলে কিন্তু তার পরিণাম ভালো হবে না। আমি অবাক হচ্ছি তোমার সাহস দেখে। তুমি আমাকে ধমকাচ্ছ? আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি মনে করো আমাকে? আমি তোমাকে ভয় পাই নাকি তোমাকে সম্মান করি? তুমি বয়সে আমার থেকে ছোট, তারপরও তোমাকে আজকে অফিসের এমডির পদে বসিয়েছে। এর কারণ তুমি এমডির মেয়ে। দাদা ভুল করে তোমার বাবাকে এই চেয়ারে বসিয়ে গেছে, তার মানে এই নয় তারপরে তুমি এই চেয়ারে বসবে। শিক্ষাগত যোগ্যতা বলো আর এক্সপিরিয়েন্স কথাই বলো, সব দিক থেকে আমি তোমার থেকে বেটার। এই চেয়ারে তোমার বাবার পরে যদি কারো বসার অধিকার থাকে সেটা একমাত্র আমার। জেগে জেগে স্বপ্ন দেখছো তুমি। এই চেয়ারটা শুধুই আমার। জেগে স্বপ্ন দেখা আমার কাজ না। তোমাকে যে প্রজেক্টে দেওয়া হয়েছে সেই প্রজেক্টে যদি তুমি সাইন করাতে না পারো, তোমার আব্বু এমনি তোমাকে লাথি মেরে চেয়ার থেকে নামিয়ে দেবে। আই হোপ তোমার দ্বারা এই প্রজেক্ট সাইন করানো কখনো সম্ভব হবে না। এই মায়া পারে না এমন কোনো কাজ নেই। এর আগেও 3টা প্রজেক্ট আমি সাইন করিয়েছি, কোনো রকম টাকা পয়সা ছাড়া, আমার যোগ্যতা দিয়ে, যেটা তোমাকে দিয়ে হয়নি। তোমার সাথে চ্যালেঞ্জ রইল, তুমি যদি এই প্রজেক্ট পানি পড়াতে পারো, আমি আর কোনো দিন এই চেয়ারে বসার কথা বলবো না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুমি এখন আসতে পারো। এখন তো আমি যাচ্ছি, তবে তোমার হাতে আর মাত্র 7 দিন বাকি আছে। এর মধ্যে যদি তুমি প্রজেক্টে সাইন করতে না পারো, তাহলে তোমাকে এই চেয়ার ছেড়ে সারা জীবনের জন্য উঠে যেতে হবে। কথা শেষ করে এই রোদ বসা থেকে উঠে দাঁড়ায়। মায়া ওদের দিকে তাকিয়ে আছে। রোদ আরও সমালোচনা করে মায়ের রুম ত্যাগ করে। মায়া চিন্তায় পড়ে যায়। রোদ এতটা শিওর হয়ে কিভাবে বলতে পারে যে মায়া এই প্রজেক্টর সাইন করাতে পারবে না। মায়া চোখ বন্ধ করে চেয়ারে হানা দিয়ে চিন্তায় ঢুকে যায়। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবে? বলে ফেলো। মায়াবী ছোট লোকের সাথে সংসার করবে না। মায়া এই সম্পর্ক থেকে মুক্তি চাই। এটা মায়ার কথা নাকি তোমার? এটা সম্পূর্ণ এই মায়ার ডিসিশন। তোমার বা আমার কোনো অধিকার নেই ওর ইচ্ছেতে বাধা দেওয়ার। সমস্যা নেই, তোমার মেয়ে বাসা আসলে বলে দিও ডিভোর্স হয়ে যাবে, আর সাথে এমডির পথে বসার স্বপ্নটাও বন্ধ করে দিতে। একটা রাস্তার ছেলের জন্য তুমি আমাদের মেয়ের স্বপ্ন নষ্ট করে দিবে। আমার মেয়ে ওই ছেলের সাথে কখনোই সুখী হবে না। সামান্য বিষয়টা তুমি কেন বুঝতে পারছো না? মায়া যদি পৃথিবীতে কারোর সাথে সুখী হয়ে থাকে সেটা একমাত্র তুহিনের সাথে, বাকিটা তোমাদের ইচ্ছে। যদি ডিভোর্স চেয়ে থাকো আমি ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। তোমার মেয়েকেও এন্ডির পথে বসতে দিব না, এটা আমার শেষ কথা। কথা শেষ করে আহান মির্জা বসা থেকে উঠে দাঁড়ায়। রুজি মির্জা রাগের দাঁত বের করছে। এসব আহান মির্জা পাত্তা না দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রাত প্রায় 10টা। ছাদের ওপর দাঁড়িয়ে জামাই শ্বশুর সিগারেট খাচ্ছে। তুহিন আর আহান মির্জা। এত জরুরিভাবে ডাকার কারণ কি আব্বু? এত তারা কিসের তোমার? জামাই বাবাজি, সিগারেট একটা টান দিলাম। জরুরি কিছু কথা আছে বলেই তো তোমাকে ডেকেছি, তাও সাদে। তখনই বুঝতে পারছি। আজকে মায়ের আম্মুর সাথে কথা বললাম, মায়ের নাকি তোমার থেকে ডিভোর্স চায়। কি করব বুঝতে পারছি না। জানেন আব্বু, আমার মনে হতো আমি কখনো ক্লান্তই হব না, কিন্তু আমি ভুল প্রমাণিত হয়ে গেলাম। জানি না কেন খুব ক্লান্ত হয়ে গেছে এই জীবন থেকে, নিজের স্বপ্নগুলো থেকে, নিজের আশাগুলো থেকে। হয়তো আর কখনো আমি কারো কাছে এমন হয়ে থাকবো না, পুরোপুরি বদলে ফেলবো এই আমিটাকে। এত সহজে হাল ছেড়ে দিচ্ছ বাবা? মায়ার মনটা খুব ভালো, সেটা আমি জানি, কিন্তু ওর মায়ের কথা শুনতে শুনতে এরকম হয়ে গেছে। তুমি একটু চেষ্টা করে দেখো না, তুমি চাইলে মায়াকে চেঞ্জ করতে পারবে। আপনাদের বাসায় তো প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেল আসি। বিয়ের আগে মাইয়া আমার সাথে খারাপ ব্যবহার না করলেও খুব একটা পছন্দ করতো না, সেটা আমি বুঝতাম। কিন্তু বিয়ের পর মায়া আমাকে দু চোখেই দেখতে পারে না। কি করব আমি বুঝতে পারছি না বাবা। সময় পড়ে ছেড়ে দিয়েছি আমরা, সময় ঠিক করবে কি হবে না হবে। ঠিক আছে, তবে তুমি একটু চেষ্টা করো মায়ার মন জয় করার জন্য। ঠিক আছে আব্বু, চলেন নিচে যাই। তোর তো আমাকে বিকেলে কল করার কথা ছিল, তাহলে কল কেন করলি না? আর আমি কতগুলো কল করলাম, রিসিভও করলি না। নতুন একটা প্রজেক্ট হাতে এসেছে আম্মু, সেটা নিয়ে খুব চাপে ছিলাম। সব কিছু আজকে কমপ্লিট করা হলো, কালকে শুধু একটা সাইন করাতে হবে।
তোর আব্বুর সাথে কথা বলছিলাম তোর ডিভোর্স নিয়ে। আবু কি বললো? সে ডিভোর্সের জন্য রাজি হয়েছে, তবে একটা শর্ত দিয়েছে। আমি আব্বু যে কোনো শর্তে রাজি আম্মু। ওই ছোট লোকটা থেকে ছাড়া পাওয়ার জন্য কি করতে হবে বলো? তোকে এমডির পদ থেকে সরিয়ে দিতে হবে, তাহলেই তোর আব্বু ডিভোর্স করিয়ে দিবে। এমডির পদ থেকে সরে যেতে হবে। কথাটা শুনে মায়া বসা থেকে দাঁড়িয়ে যায়। রোজি মির্জা এতে একটু অবাক হলো না, কারণ সে জানে মায়াকে এমডির পদ থেকে সরে যেতে বললে মায়া রিয়েকশনটা ঠিক এরকমই হবে। এমডির পদ থেকে সরে যেতে হবে মানে? আব্বু তোমাকে এটা বললো আর তুমি কিছু না বলে চলে আসলে? আমাকে কিছু বলার সুযোগ দিলে তো তোর আব্বু। এমডির পদে বসা আমার স্বপ্ন আম্মু, আমি এই পদ ছাড়তে পারবো না। তাহলে ছোট লোকটার সাথেই তোকে সংসার করতে হবে। সামাজতে দাও আম্মু, আগে পুরোপুরিভাবে এমডির পদে বসে নেই। যখন আব্বু চাইলেও আমাকে এমডির পদ থেকে সরাতে পারবে না, ঠিক তখনই আমি ছোট লোকটাকে লাথি মেরে এই বাসা থেকে বের করে দেব ডিভোর্স দিয়ে। এটাই ভালো হবে মনে হয়। এখন তাহলে চুপচাপ নিজের স্বপ্নটা পূরণ কর, আর ভুল করে ওই ছোট লোকটার তোর আশেপাশে আসতে দেবে না। ওই ছোট লোকটা ছলে বলে কৌশলে তোকে ওর মায়ায় ফেলার চেষ্টা করবে, তুই ভুল করে ওর ফাঁদে পা দিবি না। আমি ছোট বাচ্চা না আম্মু, ওই হাজার চেষ্টা করলেও আমাকে ওর মায়ায় ফেলতে পারবে না। আমি এখন রুমে যাচ্ছি, আবু এসে সব শুনে ফেললে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তুই রুমে যা, আর আমি যা বললাম তা যেন মনে থাকে। মায়া খুশি মনে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। আমি আসতেই দেখেন তুহিন চেয়ারে হেলান দিয়ে বসে কিছু একটা করছে মোবাইলে। মায়া সেদিকে খেয়াল না করে নিজের জায়গায় গিয়ে বসে। মায়াকে রুমে আসতে দেখে তুহিন মোবাইল থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, কোথায় ছিলে তুমি? তা দিয়ে তোর কি প্রয়োজন? আমি তোমার হাজবেন্ড মায়া, আমার তো এতটুকু জানার অধিকার রয়েছে, তাই না? তোর অধিকার তোর কাছেই রাখ, না তো তোকে আমি আমার স্বামী বলে মানি, আর না কখনো মানব। তাই ভুল করেও আমার কাছে স্বামীর অধিকার বলাতে আসবে না, তাহলে এর পরিণাম ভালো হবে না। আমাকে যদি স্বামী হিসেবে নাই মানবে, তাহলে বিয়ের আগে আমাকে বলতে, আমি তোমার বাবাকে না বলে দিতাম এই বিয়ের জন্য। তোর সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। কথা শেষ করে মায়া বসা থেকে উঠে তুহিনের সামনে এসে দাঁড়ায়। তুহিনের গালে থাপ্পড় দিতে গেলে তুহিন মায়ার হাত ধরে ফেলে। এটা দেখে মায়া আরও রেগে যায়। এক ঝটকায় তুহিন এর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে মায়া বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? তুহিন কিছু বলবে তার আগে মায়ার হাত তুহিনের গালে সজোরে পড়ে। তুহিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাথর হয়ে, মায়ার আগে কটমট করছে। তুহিন অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে আছে। আহান মির্জা মায়ার সাথে কথা বলার জন্য মায়ার রুমে আসে। রুমের দরজার সামনে এসে এসব দেখে আহান মির্জা রাগান্বিত হয়ে যায়। রুমে প্রবেশ করে মায়ের গালে থাপ্পড় দিয়ে রাগী কণ্ঠে আহান মির্জা বলে, বিয়াদব মেয়ে, তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, নিজের স্বামীর গায়ে হাত তোলো। তোমার সাহস কত বড়! এরপর যদি তোমাকে আমি এই দুঃসাহস দেখাতে দেখি, তাহলে আমার থেকে খারাপ তোমার জন্য কেউ হবে না। একটা ছোট লোকের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছো, এরপর আর কখনো আমার থেকে ভালো ব্যবহার আশা করো না আব্বু। ছোট লোক শুনতে শুনতে আমার কান ঝালাপাড়া হয়ে গেছে তোমাদের মা বাবার থেকে। এই ছোট লোক ছাড়া আর একটা খারাপ দিক দেখাও তুমি তুহিনের, যার জন্য তোমাকে তুহিনকে পছন্দ না। একটা কথা মনে রেখো মায়া, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। তুহিনের মতো ভালো ছেলে তুমি হাজার খুঁজলেও পাবে না। প্রয়োজন নেই আমার ভালো ছেলে, আমার ওকে পছন্দ না। কেন বুঝতে চাইছো না তুমি আব্বু? তাহলে এমডির পদ ছেড়ে দাও। তোমার মতো পদ বেঁধেছি মেয়েকে কখনো আমি আমার জায়গায় বসাবো না, আর আমার সব কিছু আমি তুহিনের নামে করে দেব। তারপর দেখি তোমরা মা মেয়ে কী করো। আপু প্লিজ, আপনারা রাগারাগি করবেন না। আপনি না এটা কিছুদিন সময় দিন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে না তুহিন? আজকে ও তোমার গায়ে হাত তুলেছে, এরপর আর কি করবে কে জানে। ভুল আমার ছিল আব্বু, আপনার যান অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আহান মির্জা মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে মায়ের রুম থেকে বের হয়ে যায়। মায়ার রাগে কটমট করতে করতে বেরিয়ে গিয়ে উল্টো পাশে শুয়ে পড়ে। তুহিন মুচকি হেসে মেঝেতে শুয়ে পড়ে। তুহিন বাহিরে গাড়িতে হেলান দিয়ে অপেক্ষা করছে মায়ার জন্য। প্রায় 30 মিনিটের বেশি হয়ে গেছে তুহিন মায়ার জন্য অপেক্ষা করছে। সকালে ঘুম থেকে উঠে মায়া নতুন প্রজেক্টে সাইন করানোর জন্য কালেক্টরের কাছে এসেছে। কালেক্টরের অফিসের বাইরে তুহিন অপেক্ষা করে যাচ্ছে মায়ার জন্য। আমার সমস্ত রকমের ঠিক থাকার পরেও আপনি সাইন করতে কেন চাইছেন না?
সাইন করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর ডকুমেন্ট ভুল করার জন্য আমার হাতের কলমের খোঁচার একটাই যথেষ্ট। প্লিজ দয়া করে এরকম কিছু করবেন না। যদি আপনার কিছু চাই বলুন, টাকা পয়সা যদি লাগে আমার কোনো প্রবলেম নেই। মায়ের সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরেও আরিয়ান সাইন করতে চাইছে না। এর অবশ্য একটা কারণ রয়েছে, জানতে পারবেন সেটাও কিছুক্ষণের মধ্যেই। টাকার অনেক গরম দিচ্ছি আপনার, আমি আপনার ডকুমেন্টে সাইন করব না। কি করতে পারেন যান। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন কিছু বলতে চাইনি। কোনো কারণ তো আছে যে জন্য আপনি আমার ফাইলে করছেন না, তাই না? আমাকে বলুন কি এমন কারণ? আমার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকার পরেও আপনি কেন সেন্ড করতে চাইছেন না? কারণটা আমি তোকে বলছি। মায়া কারো কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকায়। পেছনে ঘুরে যাকে দেখে নিজেকে বিশ্বাস করতে পারছে না। মায়ার কলেজ ফ্রেন্ড আসমা। আসমা, তুই এখানে? যা, চিনতে তাহলে কষ্ট হলো না? চিনতে কষ্ট কেন হবে? আর তুই এখানে কেন? এটা আমার হাজবেন্ডের অফিস, এখানে আসতে আমার নিশ্চয়ই তোর পারমিশন লাগবে না? তোর হাজবেন্ড মানে? তোর সামনে যে দাঁড়িয়ে আছে সেই আমার হাজবেন্ড, কালেক্টর আরিয়ান। আর আমি বারণ করেছি তোর ফাইলে সাইন করার জন্য। আসমা, কলেজে কি হয়েছে না হয়েছে সেসব বিষয় নিয়ে তুই আমার সাথে এমনটা করিস না। আজ সেই ঘটনা প্রায় 5-6 বছর হয়ে গেছে। এই ফাইলে যদি আমি সাইন না করাতে পারি তাহলে আমার প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে, আর আমার এমটি হওয়ার স্বপ্নটাও নষ্ট হয়ে যাবে। সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু তোর এই ব্যবহার আমি আজও ভুলিনি। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। আসমা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, খুব সাধারণভাবে কলেজে যাওয়া আসা করে। মায়ার সাথে আসমার সম্পর্ক খুব একটা ভালো না হলেও খারাপ নয়। মনে হয় বড়লোক বাবার মেয়ে, তাই গরিবের মধ্যবিত্ত মানুষদের দু চোখে দেখতেই পারে না। একদিন আরিয়ান কলেজ থেকে বাইরে যাচ্ছে আর মায়া কলেজের ভিতরে ঢোকে। হঠাৎ ভুলবশত মায়ার পায়ে আরিয়ানের পা লেগে যায়, আর এতে করে মায়ার জুতোতে কিছুটা ময়লা লাগে। মায়া এটা দেখে রাগে কটমট করতে করতে আরিয়ানের কাছে এসে আরিয়ানের গালে সজোরে থাপ্পড় মারে। আশেপাশে সবাই এমন শব্দ পেয়ে সেদিকে তাকায়। আরিয়ান লজ্জায় মাথা নিচু করে আছে। মায়া কিছু বলবে তার আগেই আসমা বলে, মায়া, ও আমার বয়ফ্রেন্ড, ভুলবশত তোর পায়ে পা লেগে গেছে, প্লিজ এখানে শেষ করে দে বিষয়টা। আচ্ছা, এই ফকিনিটা তোর বয়ফ্রেন্ড? অবশ্য ঠিকই আছে। তুই যেমন ফকিনি তেমন ফকিনির সাথে তোর সম্পর্ক হয়েছে। মায়ার কথা শুনে আসমা মাথা নিচু করে ফেলে। মায়ার আর এক ফ্রেন্ড তুবা বলে, বাদ দে না মায়া, ভুল করে হয়ে গেছে। ভুল করে হয়ে গেছে মানে? ছোট লোকের বাচ্চাটার চোখ কি বাসায় রেখে এসেছে? বাদ দে মায়া, সবাই তাকিয়েছে এদিকে। সাথে হলো আসমা আমাদের বন্ধু। আপনারা ঠিকই বলেছে মায়া। এই তোরা চুপ থাকতো। এই ছোট লোকের বাচ্চা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর গায়ের শার্ট খুলে আমার জুতো মুছে দে, নয়তো আমি তোর এমন অবস্থা করবো হেঁটে এখান থেকে বাসায় যেতে পারবে না। মায়া, আমি তোর কাছে 2 হাত জোর করে ক্ষমা চাইছি, ইচ্ছে করে এরকম কিছুই করেনি। সবাই দেখ কেমন ভাবে ডাকিয়ে আছে, প্লিজ তুই ওকে ক্ষমা করে দে। আচ্ছা, ওকে ক্ষমা করে দেব। তাহলে তুই একটা কাজ কর, তুই তোর ওড়না দিয়ে আমার জুতো মুছে দে। আসমাকে কিছু বলতে হবে না, আমি আমার সামনে যত মতামত দিচ্ছি। মায়া, এরকম সিনক্রেট করিস না। সবার সামনে ও যদি ওর শার্ট খুলে তোর জুতো মুছে দেয় তাহলে আর কখনই কলেজে কারোর সামনে মুখ দেখাতে পারবে না? দেখে ভুল করে ফেলেছে মায়া, এবারের মতো ছেড়ে দে না। তোরা দুজন চুপ করে থাকবি? ওই ছোট লোকের বাচ্চাটা যা করেছে তার শাস্তি এটাই। আরিয়ান নিজের শার্ট খুলে ফেলে। কলেজের সবাই হাসাহাসি করতে থাকে এটা দেখে। আসমা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে। আরিয়ান মায়ার সামনে বসে নিজের শার্ট দিয়ে মায়ের জুতা পরিষ্কার করে দিতে থাকে। পরিষ্কার করা হয়ে গেলে মায়া আরিয়ানের বুকে লাথি মারে। আরিয়ান মাটিতে শুয়ে পড়ে। আসমা চোখ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলেই যাচ্ছে। মায়া রাগী কণ্ঠে বলে, এবার শুধু এটুকুতেই ছেড়ে দিলাম। এরপর যদি আমার ভুল করিস তাহলে তোর জুতো খুঁড়ে তোর গালে মারবো। কথা শেষ করে মায়া কলেজ গেট দিয়ে বের হয়ে যায়। আসমা ধরে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তুবা আর আফরার চোখ থেকেও নীরবে পানি পড়ছে। চোখের পানি মুছে তুবা আফরাকে উদ্দেশ্য করে বলে, মায়া, কাজটা একদম ঠিকই করলো না। এতগুলো মানুষের সামনে একটা মানুষের সাথে এমন ব্যবহার কেউ করতে পারে? সেটা মায়াকে না দেখলে জানতাম না। কি করবি বল, বড়লোক বাবার মেয়ে তো। ওর বাবার টাকার এদেশের বড় বড় এমপি মন্ত্রী পুলিশরা চলে, তাই যখন যা ইচ্ছে হয় তাই করে। আসমা আমাদের ফ্রেন্ড, ওর বয়ফ্রেন্ডের সাথে এরকমটা না করলে ওর হতো না।
কলেজের সবাইকে সাক্ষী রেখে আজ বলে যাচ্ছি, এমন একটা দিন আসবে যেদিন সেম কষ্ট আমি মায়ের সাথে করব, মায়ের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে দিয়ে। আমি যদি আমার আরিয়ানের জুতা না মোছাতে পারি তাহলে আমি এক বাপের মেয়ে নই। আরিয়ান, চলো এখান থেকে। বলে আসমা আরিয়ানকে নিয়ে কলেজ থেকে বের হতে থাকে। কলেজের সকল স্টুডেন্টরা আরিয়ানের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। আসমা মাথা নিচু করে আরিয়ানকে নিয়ে হেঁটে যাচ্ছে। বর্তমান। আমি সেদিন শপথ করেছিলাম মায়া, তোর হাজব্যান্ডকে দিয়ে আমি আমার হাজব্যান্ডের জুতা মোছাবো। অবশেষে আজকে সেই দিনটা আসলো। যা ঘরে গিয়ে নিজের হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের জুতা মোছা দিয়ে ফাইলে সাইন করিয়ে নিয়ে যা। তোর সাথে অন্যায় আমি করেছি আসমা, তাই তো যা করা আমার সাথে কর। না না, এমন তো হবে না, তাহলে তো আমার মনের ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না। যদি এই ফাইল সাইন করতে চাস আর নিজস্ব স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাস তাহলে যে নিজের হাজব্যান্ডকে নিয়ে আয়। আমার ওয়াইফ যা বলে আমি তাই করি। আজ আমি এই ক্যারেক্টারের চেয়ারে বসে আছি শুধুমাত্র ওরই জন্য। ও যা বলছে তাই করো মিস মায়া। ও সরি মিসেস মায়া। মায়া কিছু না বলে মাথা নিচু করে অফিস রুম থেকে বের হয়ে যায়। গেটের বাইরে আসতেই রোদের সাথে দেখা হয় মায়ার। রোদ মায়াকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে মায়া, ফাইলে সাইন করাতে পারোনি? চাইলে সাইন করাতে না পারলে তোমার এমডি হওয়ার স্বপ্ন তো শেষ হয়ে যাবে। এরপর নতুন এমডি আমি হব। এই সব কিছু তুমি করেছো তাই না? ইয়েস, মির্জা গ্রুপের এমডি হওয়ার জন্য যেমন তুমি সবকিছু করতে পারো তেমন আমিও সবকিছু করতে পারি। পিছন থেকে কেন ছুরি মারছো? যদি সত্যি পুরুষ হয়ে থাকো তাহলে সামনাসামনি মোকাবেলা করো। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ ইন ওয়ার্ক মায়া। এই লাইনটা জানো তো? কি হয়েছে মায়া? আরে ফকিন্নি বোন জামাই যে আমার, তোমার বউ ফাইলে সাইন করতে পারেনি তাই মন খারাপ। তুমি তো কাল রাতে সব কিছু ঠিক করলে মায়া, আর তোমার প্রস্তুতি দেখে মনে হয়নি তোমার ফাইলে কোনো কিছু ভুল হয়েছে। তাহলে সাইন কেন করো না? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, চলো এখান থেকে। মায়া তুহিনকে তুমি করে বলছে। তুহিন যেন নতুন এক মায়াকে দেখছে। সেই রাগী অহংকারী ভাবটা মায়ার মধ্যে দেখতে পাচ্ছে না তুহিন। কি হয়েছে আমাকে বলো, আমি যদি কিছু করতে পারি। এই বকলাম ফকিন্নি নাকি তোমার প্রজেক্ট স্নান করাতে সাহায্য করবে? যাও যাও, নিয়ে যাও, গিয়ে কালেক্টরের সাথে কথা বলতে দাও। তুই না এখান থেকে চল তো। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি 5 মিনিট আসছি। কোথায় যাচ্ছ তুমি তুহিন? জাস্ট 5 মিনিট, ফাইলটা আমাকে দাও। বলে তুহিন ফাইল নিয়ে কালেক্টর অফিসের ভেতরে চলে যায়। তুহিনকে দেখে আরিয়ান বলে, কে তুমি আর এখানে কি চাও? একটু আগে মায়া নামের যে মেয়েটা আপনার কাছে এসেছিল আমি ওর হাজব্যান্ড। আচ্ছা আমি কি জানতে পারি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরেও আপনি কেন ফাইলে সাইন করলেন না? ফলে সাইন করেনি সেটা আপনাকে বলেছে, আর কেন করেনি সেটা বলেনি? সমস্যা নেই যে জানো, আমি বলে দিচ্ছি ফাইলে সাইন হবে, তবে শর্ত একটাই। কি শর্ত? তোর পরানো শার্টটা খুলে আমার হাজবেন্ডের জুতা মুছে দে, তারপর সাইন করে নিয়ে যা। কে কার পরনের শার্ট খোলে কার জুতা মুছবে সেটা এখনই দেখাচ্ছি। বলে তুহিন পকেট থেকে মোবাইল বের করে এরপর কাউকে কল করে। এটা দেখে আরিয়ান বলে, আচ্ছা সুপারিশ করার জন্য কাউকে ফোন করছিস? কারো সুপারিশে কাজ হবে না। আমার জানু যেটা বলেছে সেটাই করতে হবে। একটা মিনিট ওয়েট কর না, কাজ হয় না না হয় সেটা তুই নিজেই দেখ। আমি তুহিন বলছি, আমি এখন একটা কালেক্টর অফিসে দাঁড়িয়েছি। অফিসারের নাম আরিয়ান। ভালো ভালো আমার হাতে থাকা ফাইলটাতে সাইন করে দেওয়ার জন্য বলে দাও। এরপর নিজে গিয়ে মায়াকে ফাইলটা বুঝে দিতে বলো, নয়তো আমি কি করতে পারি সেটা খুব ভালো করেই জানো। কল কেটে তুহিন মোবাইল নিজের পকেটে রেখে দেয়। সাথে সাথে আরিয়ানের মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে নাম্বার দেখে আরিয়ান বড় চোখে তুহিনের দিকে তাকিয়ে আছে। আরিয়ান কল রিসিভ করে বলে, স্যার। চুপচাপ ওই ছেলের হাতে থাকা ফাইলটা সাইন করে দাও, নয়তো নিজের চেয়ারটা হারাবে। আর যা যা বলেন তাই করো। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ড। স্যার। অপর পাশ থেকে কলটা কেটে দেয়। আরিয়ান মোবাইল টেবিলের উপরে রেখে দিয়ে দৌড়ে গিয়ে তুহিনের হাত থেকে ফাইল নিয়ে নেয়। এরপর ফাইলে সাইন করে দেয়। এইসব দেখে আসমা ভীষণই অবাক। কি হচ্ছে সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সাইন করা শেষে আরিয়ান তুহিনের দিকে ফাইলটা এগিয়ে বলে, স্যার সাইন করে দিচ্ছি। আর আমি দুঃখিত এমন ব্যবহার করার জন্য। চলুন স্যার, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। ফাইলটা নিজের হাতে রাখো, আর এখানে কি হয়েছে সেসব যেন মায়া না জানে। মায়া যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, হাতে পায়ে ধরছি, তাই তুমি সাইন করে দিয়েছো। আপনি যা বলবেন তাই হবে স্যার।
তো আর লেট কেন, চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, মায়াকে আপনি এবং আপনার স্ত্রী সরি বলতে ভুলবেন না। বলে তিনজন বাহিরের দিকে হাঁটতে থাকে। মায়া বিরক্ত হয়ে গেছে এত সময় লেট করছে বলে তুহিন। আর অন্যদিকে রোদের খোঁজে দেওয়া কথা তো রয়েছেই। রোদ হাসতে হাসতে বলে, যাও ভেতরে গিয়ে দেখো তোমার ফকিন্নি জামাইকে না আবার ঘুম করে দেয়। তোমার কাছে আমি কিছু শুনতে চেয়েছি, কেন বিরক্ত করছো বারবার? আর কিছু বলবে তার আগেই তিনজন একসাথে গেট দিয়ে বের হয়ে আসে। রোদ আরিয়ানের হাতে ফাইল দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তিনজন রোদ আর মায়ার সামনে এসে দাঁড়ায়। তুহিন মাথা নিচু করে হাত হোল্ড করে দাঁড়িয়ে আছে। আরিয়ান মায়ার দিকে ফাইল এগিয়ে দিয়ে বলে, সাইন করা হয়ে গেছে, তুমি চাইলে এখন থেকে প্রজেক্টের কাজ করতে পারো। মায়া অবাক হয়ে ফাইল হাতে নেয়। ফাইল খুলে দেখে সত্যি সাইন করা হয়ে গেছে। অবাক চোখে তুহিনের দিকে তাকায়। আর অন্যদিকে রোদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রোদ রেগে গিয়ে বলে, এই আরিয়ান, তুই সাইন করে দিয়েছিস মানে? তোর সাথে আমার কি কথা হয়েছিল ভুলে গেছিস? তোর মতো অসৎ লোকের কথা শুনে আমি মায়ার সাথে খারাপ ব্যবহার করেছি, ভুলে গেছি আমার দায়িত্বের কথা। কিন্তু তুই না আমার চোখ খুলে দিয়েছে, আমি আমার নিজের দায়িত্ব পালন করেছি। আই এম সরি মায়া। আমি তোর কাছে মাপ চাইছি মায়া, পুরনো রাগ নিয়ে আমি তোকে অনেক কিছুই বলেছি। ইটস ওকে। মায়ের বিস্ময়তা যেন কাটছেই না। চোখ আটকে আছে তুহিনের মুখপানে। তুহিন খুব ভালো করেই বুঝতে পারছে মায়া তাকে সন্দেহ করছে। সে যে কিছু একটা করেছে সেটা মায়া জানে। তবে বেশি সময় এখানে থাকলে কি করেছে সেটাও জেনে যাবে। তাই আর দাঁড়িয়ে না থেকে তুহিন গিয়ে গাড়িতে উঠে বসে। মায়াও তুহিনের পেছনে পেছনে গিয়ে গাড়িতে উঠে বসে। তবে আজ আর পেছনে নয়, তুহিনের পাশেই বসেছে। তুহিন চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। মায়ের চোখ একদৃষ্টিতে আটকে আছে তুহিনে। তোর সাথে কি কথা হয়েছিল কালেক্টর? আর তুই কি করলি? তোর কথা শোনার আমার নেই, আমি আমার জানের কথাই রাখতে পারিনি, বাধ্য হয়েছি ফাইলে সাইন করার জন্য। এই ফাইলে সাইন না করলে আমার নামে রিজন পেপার চলে আসতো। তুমি কি বলছো? আর তখন তোমাকে কে কল করলো যার এক কথায় তুমি ফাইলে সাইন করে দিলে? আমি যার জন্য আজ কালেক্টর, এই শহরের বিলিনিয়ান তাহসান চৌধুরী। তাহসান চৌধুরীর সাথে মায়ের কোনো রকমের যোগাযোগ আছে বলে আমার তো মনে হয় না। সম্পর্ক মায়ার সাথে নয়, সম্পর্ক রয়েছে মায়ার হাজবেন্ডের সঙ্গে। আর ইউ ম্যাড? এতিম ছেলে, পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমার চাচার বাসায় ড্রাইভারি করে জীবন পার করে, ওর সাথে তাহসান চৌধুরী কিভাবে সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক তো অবশ্যই রয়েছে। ও আমার অফিসে ঢুকে কেউ একজনকে কল করলো, তার ঠিক 2 মিনিটের মাথায় আমার ফোনে ফোন এসেছে তাহসান চৌধুরীর ফোন থেকে। আর আমাকে বলা হয়েছে ভালো বেরোর জন্য ফাইলে সাইন করে দিই। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? রোদ ভাই, আপনি একটা কাজ করেন তো, আপনি মায়ের হাজবেন্ড সম্পর্কে খোঁজ খবর নেন ভালো করে। সত্যি করে ওর একটা সিভিতে কেউ নাই নাকি ওরে কেউ নেওয়ার পেছনে সত্যি রয়েছে? ঠিক আছে, আমি আজ থেকেই তুহিনের সম্পর্কে খবর নিতে শুরু করছি। সত্যি করে বলো তো তুহিন, কে তুমি? আমি কে সেটা তো তুমি জানো মায়া। মায়া কিছু বলে না, কিন্তু তার সন্দেহ তুহিনের ওপর দিকে যায়নি। সন্দেহের চোখে তাকিয়ে আছে তুহিনের দিকে। তুহিন চোরের মতো মায়ের সামনেই বসে আছে, গাড়ি ড্রাইভ করছে, তাই পালাতে পারছে না কোথাও। আচ্ছা, তুমি কি এমন বলেছো ভিতরে গিয়ে যার জন্য আরিয়ান সাইন করে দিতে বাধ্য হলো? তোমার কাছে যা চেয়েছি সেটাই করছি, তারপর সাইন করে দিল। হোয়াট? তুমি ওই আরিয়ানের পা ধরেছো? কে বলেছে তোমাকে এসব করতে? আমার মতো গরিব ছোট লোক কারো পা ধরলে কি এমন আসবে যাবে? তোমার স্বপ্ন তুমি মির্জা গ্রুপের এমডি হবে, আমার এতটুকুই যদি সেই স্বপ্ন পূর্ণ হয় তাতে কি আর এমন? আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কি আসলেই মানুষ? আমি তোমাকে এত অপমান করি, এত কথা শোনাই, তারপরেও তুমি আমার জন্য এত কিছু করছো। ভালোবাসার মানুষের জন্য সামান্য কিছু করতে পারলেও মনের মাঝে অনেক শান্তি অনুভব হয়। মায়া কিছু না বলে মাথা নিচু করে নেয়। তুহিন গাড়ি ড্রাইভ করতে থাকে নিজের মতো করে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় মির্জা ভিলায়। আহান মির্জা বসে বসে পত্রিকা পড়ছে। হঠাৎ কারো আসার শব্দে পত্রিকা থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। তার সামনে মায়া আর তুহিন দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে আহান মির্জা জিজ্ঞেস করে, কি হলো, ফাইলে সাইন করিয়েছ? আবু, এই যে ফাইল, এখানে কালেক্টরের সাইন রয়েছে। আহান মির্জার মায়ার হাত থেকে ফাইল নিয়ে ভালো করে দেখতে থাকে। কিছু সময় পর আহান মির্জা বলে, গুড, কাল থেকে তুমি হবে অফিসের নতুন এমডি। আমি কাল অফিসে গিয়ে তোমার নামে করে দিয়ে আসবো। তবে একটা কথা মনে রেখো মায়া,
এই মির্জা কোম্পানি আমি একটু একটু করে নিজের হাতে তৈরি করেছি। এই মির্জা কোম্পানির মান সম্মান সেটা যেন কখনো নষ্ট না হয়। তুমি শুধু দোয়া করো আপু, আমি যেন তোমার মতো করেই এই মির্জা কোম্পানিকে আগলে রাখতে পারি। কাল অফিস থেকে আসার পর বাসায় পার্টি হবে। তোমার যত ফ্রেন্ড আছে তাদেরকে তুমি ইনভাইট করে নাও। মির্জা গ্রুপের নতুন ওনারের পার্টি। মায়া মাথা নেড়ে চলে যায়। তুহিনও আর সেখানে না থেকে রুমে চলে আসে। মায়া মেয়েটে বসে গভীর চিন্তায় ডুবে আছে। রুমে ঢুকে মায়াকে এতটা চিন্তিত দেখে তুহিন জিজ্ঞেস করে, তুমি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? হ্যাঁ না তো, তুমি কখন আসলে রুমে? মাত্র এসেছি, কিন্তু তোমাকে তো দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আজকে তোমার খুশি হওয়ার কথা, তোমার স্বপ্ন পূরণ হচ্ছে কাল। সেটা তো অবশ্যই। তোমার যদি ফ্রেন্ড থাকে তুমি তাদেরকেও ইনভাইট করতে পারো কালকের পার্টিতে। তোমরা ছাড়া আমার আর কেউ নেই। সত্যি? তোমার আর কেউ নেই? তোমাকে মিথ্যা কেন বলবো? আচ্ছা এসব ছাড়ো, কাল তুমি আমার সাথে মার্কেটে যাবে। হঠাৎ মার্কেটে কেন? সবাই জানে তুমি আমার হাজবেন্ড, যদিও আমি এই বিয়েটা মানি না, কিন্তু সমাজের সবার চোখে তুমি আর আমি স্বামী স্ত্রী। তাই পার্টিতে তুমি এরকম ড্রেস পরে থাকবে, এটা সবাই ভালো চোখে দেখবে না। আর তাছাড়াও তুমি যদি এইরকম করে পার্টিতে থাকো, আব্বুর মান সম্মান নিয়ে টানাটানি হবে। হঠাৎ করে আমার উপর এত দয়া দেখানোর কারণ কি জানতে পারি? কোনো কারণ নেই, শুধু যাতে আমাদের মির্জা পরিবারের সম্মান নষ্ট না হয় তার জন্য। এর বাহিরে অন্য কোনো কিছু নেই। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তুহিন কিছু না বলে মৃদু হাসে। মায়া তুহিনের হাসির কারণ বুঝতে পারে না। পরের দিন সকাল 10টা। মির্জা কোম্পানির সবাই একসাথে জড়ো হয়েছে। সাথে রফিক মির্জা ও রোদ এসেছে। আহান মির্জা আর মায়া সবার সামনে দাঁড়িয়ে আছে। আহান মির্জা বলতে শুরু করে, দীর্ঘ অনেকটা সময় আমি আপনাদের সাথে ছিলাম। এখন আমার অনেক বয়স হয়ে গেছে, তাই অফিসের এই দায়িত্ব আমার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না। আজ এখন এই মুহূর্ত থেকে আপনাদের একমাত্র এমডি আমার মেয়ে মায়া। এখন থেকে এই অফিস মায়ার কথা মতনই চলবে। এখানে এই অফিসের সমস্ত ডকুমেন্ট রয়েছে, যা সব কিছু আমি মায়ার নামে করে দিয়েছি। আশা করি আপনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন এই মির্জা কোম্পানিকে এতটা দূরে নিয়ে যেতে, মায়াকেও ঠিক ততটাই সাহায্য করবেন। একটা মেয়ের হাতে এত বড় কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেওয়াটা কি ঠিক হলো আয়ান? মেয়ে বলে ওই কোম্পানির দায়িত্ব নিতে পারবে না সেটা আপনাকে কে বললো ভাইজান? আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে মায়ার উপর। মায়া থেকে 1000 গুণ বেটার হবে রুদকে কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দিলে। রোদ কোম্পানির এমডি হওয়ার যোগ্যতা রাখে না, তবে হ্যাঁ, রোদ এই কোম্পানির মায়ার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে পারে। আব্বু, তুমি সব কি বলছো? চাচ্চু যেটা চাইবে সেটাই হবে। মায়া মির্জা কোম্পানির নতুন এমডি, আমি মায়ের সাথে থাকবো। চাচ্চুর সমস্যা নেই, ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে। গুড। আর সবাইকে আজকে আমার বাড়িতে সবাইকে নিমন্ত্রণ রইল। এমডি মায়ের অনারে একটা ছোটোখাটো পার্টি হবে, আশা করছি আপনারা সবাই উপস্থিত হবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর মায়াকে সবাই এগিয়ে যেতে সাহায্য করবেন। বলি আহান মির্জা মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজ থেকে এই কোম্পানির সমস্ত দায়িত্ব তোমার উপরে মায়া। নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করবে এই কোম্পানিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। আর তুই সবসময় তোমার সাথে থাকবে, আমি এতটুকু নিশ্চিত। তুই যতদিন আছে ততক্ষণ তোমাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না। মায়া কিছু না বলে শুধু মাথা নাড়ে। আহান মির্জা সবাইকে বিদায় দিয়ে চলে যায়। অন্যদিকে রোদ মনে মনে বলে, কাজটা তুমি মোটেও ঠিক করলে না আহান মির্জা। তুমি এই কোম্পানির এমডি ছিলে বলে, আরে তুমি তোমার মেয়েকে বসাবে, সেটা এই রোদ কখনোই মেনে নেবে না। আমাকে তুমি তোমার মেয়ের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রাখবে, নো প্রবলেম আহান মির্জা। কিছুটা সময় যেতে দাও, তারপর দেখবে তুমি নিজেই তোমার মেয়েকে এমডির পর থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে এই কোম্পানির এমডি করবে। এই রোদ খুব ভালো করেই জানে নিজের জায়গাটা বুঝে নিতে। মায়া এমডির চেয়ারে বসে মৃদু হাসে। আজ তার স্বপ্ন সত্যি হয়েছে। মির্জা কোম্পানির এমডি হবার যে স্বপ্ন সে দেখেছে, আজ সে তার স্বপ্নকে সত্যি করতে সক্ষম হয়েছে। তুহিন বাহির থেকে দরজায় নক করে। মায়া ভেতরে আসতে বললে তুহিন মায়ার চেম্বারে প্রবেশ করে। তুহিনকে দেখিয়ে মায়া জিজ্ঞেস করে, কিছু বলবে তুমি? বলেছিলাম কি, আমি কি বাসায় চলে যাব? বাসায় তো অনেক কাজ রয়েছে, সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা তো দেখতে হবে নাকি? ওসব তোমাকে দেখতে হবে না, কাজ দেওয়া হয়েছে তারা ঠিক মতোই করবে।
তুমি গিয়ে গাড়িতে উঠে বসো, তোমাকে নিয়ে মার্কেটে যাব। তুহিন কিছু না বলেই চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। কিছু সময় পর মায়া চলে আসে গাড়ির কাছে। তুহিন ভেবেছিল মায়া পেছনে বসবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে মায়া তার পাশের সিটে বসে। এটা দেখে তুহিন মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া তুহিনের দিকে তাকিয়ে দেখে তুহিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? কই কিছু না তো। গাড়ি কি ড্রাইভ করবে? তুহিন কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে দুজনে পৌঁছে যায় একটা শপিং মলে। গাড়ি থেকে নেমে দুজন পাশাপাশি এসে শপিং মলের ভিতরে প্রবেশ করে। মায়া তুহিনকে নিয়ে একটা ব্লেজারের দোকানে আসে। একটা ব্ল্যাক রঙের ব্লেজার মায়ার পছন্দ হয়। দোকানদারকে বলে ব্লেজারটা দেখাতে। দোকানদার ব্লেজারের দিকে মায়া তুহিনের দিকে ব্লেজার এগিয়ে দিয়ে বলে, না, গিয়ে এটা পরো। এটার তো অনেক দাম মনে হচ্ছে। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি দেখবো ওসব। তোমাকে যেটা বললাম সেটা করো। তুহিন কিছু না বলে ব্লেজার পরে নেয়। মায়া হাঁ করে তুহিনের দিকে তাকিয়ে আছে। একটা ব্লেজার পরায় তুহিনকে একদম অন্যরকম লাগছে। সিনেমার নায়ক মনে হচ্ছে তুহিনকে মায়ার কাছে। মায়া দোকানদারকে বলে, এটার সাথে ম্যাচিং করে একটা প্যান্ট আর একটা হোয়াইট কালারের শার্ট দিন। দোকানদার শার্ট আর প্যান্ট মায়ার হাতে দেয়। মায়া প্যান্ট আর শার্ট তুহিনের হাতে দিয়ে বলে, যাও গিয়ে ট্রায়াল রুমে চেঞ্জ করে আসো। তুহিন কিছু না বলে চুপচাপ সবকিছু নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। কিছু সময় পর ট্রায়াল রুম থেকে বের হতে দেখে মায়া ট্রায়াল রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। তুহিনকে দেখে মায়া পুরা হাঁ করে আছে। এ যেন অন্য এক তুহিনকে দেখছে সে। তুহিনকে এখন সে চিনতেই পারছে না। এসব পরে কেমন লাগছে আমাকে? ছেলের আগে কখনো এসব জিনিস করিনি তো, তাই আমার কাছে নাকি কেমন যেন আনকমফোর্টেবল মনে হচ্ছে। তুমি আয়নায় নিজেকে দেখোনি ট্রায়াল রুমে? দেখেছি, আসলে এর আগে কখনো করিনি তো, এটা ঠিক বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। যাও গিয়ে চেঞ্জ করে নাও। আমি কিছু না বলে চুপচাপ চলে যাই চেঞ্জিং রুমে। এরপর মায়ের কাছে এসে দোকানদারের দিকে সবকিছু এগিয়ে দেই। মায়া দোকানদারকে বলে সবকিছু প্যাকিং করে দিতে। এরপর সেখান থেকে চলে যায় শু কেনার জন্য। ম্যাচিং করে শু কিনে মায়া আমাকে বলে, তুমি এখানে একটু বসো, আমি আসছি 5 মিনিট। সবকিছু তো কেনা হলো, এখন আবার কোথায় যাবে? কাজ আছে তাই যাচ্ছি। 5 মিনিট বসে থাকলে সমস্যা আছে তোমার? তুহিন আর কথা বাড়ায় না, চুপচাপ বসে থাকে সেখানেই। মায়া চলে যায় কোথাও। তুহিন বসা থেকে উঠে হাঁটাহাঁটি করতে থাকে। হঠাৎ তুহিনের চোখ যায় একটা গোলাপি রঙের লেহেঙ্গার দিকে। দোকানদারকে জিজ্ঞেস করে তুহিন ড্রেসের প্রাইস। দোকানদার জানায় 25,000 টাকা। তুহিন চোখ বন্ধ করে মায়াকে এই ড্রেস করা অবস্থায় কল্পনা করতে থাকে। অসম্ভব সুন্দর লাগছে তার কাছে এই ড্রেসটাতে মায়াকে। তুহিন দোকানদারকে বলে লেহেঙ্গাটা প্যাকিং করে দেওয়ার জন্য। দোকানদার প্যাকিং করে তুহিনের হাতে শপিং ব্যাগ দিতেই তুহিন পকেট হতে একটা ক্রেডিট কার্ড বের করে বলে বিল নিয়ে নিতে। দোকানদার ক্রেডিট কার্ড থেকে বিল নিয়ে তুহিনের হাতে কার্ড দিয়ে দেয়। এরপর তুহিন গিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ে। কিছু সময় পর একটা শপিং ব্যাগ হাতে মায়া তুহিনের কাছে আসে। চলো বাসায় যাবো আমরা। মায়া তুহিনের হাতে যে একটা এক্সট্রা ব্যাগ রয়েছে তা খেয়াল করে না। তুহিন কিছু না বলে বসা থেকে উঠে হাঁটতে থাকে। দুজন শপিং মলের বাহিরে চলে আসে। হঠাৎ তুহিন দেখে তার দিকে একটা মেয়ে এগিয়ে আসে। তুহিনের মেয়েটাকে চিনতে কষ্ট হলো না, তাই লেট না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। মায়া খেয়াল করে তুহিন খুব তাড়াহুড়ো করছে, কিন্তু সেদিকে খেয়াল না করে সেও গাড়িতে উঠে বসে। তুহিন গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত ড্রাইভ করতে শুরু করে। মেয়েটা এগিয়ে এসেও সেখানে দাঁড়িয়ে পড়ে। কিছু একটা ভেবে সেখান থেকে চলে যায়। এদিকে মির্জা বাড়ি খুব জাঁকজমক করে সাজানো হয়েছে। আহান মির্জা মনে মনে ঠিক করে আজ তার মেয়ের অনারে পার্টিতে সে তুহিনকে সবার কাছে পরিচয় করিয়ে দেবে। সন্ধ্যা 7টা এখন। মায়া রেডি হচ্ছে। হঠাৎ তার চোখ যায় ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা শপিং ব্যাগের ওপর। কাছে গিয়ে শপিং ব্যাগটা খুলতেই দেখে গোলাপি রঙের একটা লেহেঙ্গা। মায়া বেশ অবাক হয় লেহেঙ্গাটা দেখে। ড্রেসের গায়ে প্রাইস লেখা 25,000 টাকা। মায়া বেশ অবাক হয় এত দামি রেট দেখে। কে রাখতে পারে এখানে এই ড্রেসটা? ভীষণ করে ভাবাচ্ছে মায়াকে। তখনই রোজি মির্জা মায়ার রুমে আসে। তুই ছোট লোকটাকে নিয়ে শপিং করতে গিয়েছিলি? কি করতে চাইছিস তুই? আমি আবার কি করতে চাইবো আম্মু? এত বড় পার্টি, আর আব্বুর কত পরিচিত লোক আসবে। ওকে যদি সবাই অ্যাড্রেসে দেখেন তাহলে আব্বুর কি মান সম্মান থাকবে? সেই জন্য শপিং করাতে নিয়ে গেছিলাম। আমরা তো অন্য কিছু মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে আম্মু? ওই ছোট লোকটার সাথে নিজের জীবনটা জড়িয়ে নষ্ট করছিস না মায়া? আমাদের তো কথা হয়েছিল তুই ওকে ডিভোর্স দিয়ে দিবি, তাহলে হঠাৎ করে ওর প্রতি এত মায়া কেন জন্মালো তোর? আমরা সবাই এখন কথা বলতে ভালো লাগছে না। পার্টিতে সবাই ওয়েট করছে, যাও। আর আমি রেডি হয়ে আসছি।
বাহ, আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখানে ভালোই সুখের সংসার পেতেছো দেখছি। তাই এরকম আর কতগুলো মেয়েকে তুমি ফাঁসিয়েছ। এই মেয়ে, কে তুমি? আর কি সব আবল তাবল বলছো? আমি কি সেটা আপনার এই চরিত্রবান হাজবেন্ডকে জিজ্ঞেস করুন। যা বলো স্পষ্টভাবে বলো। যাকে আপনারা তুহিন নামে রাখছেন তার আসল পরিচয় কি আপনারা জানেন? ওর আসল নাম নীল। একটা মেয়েকে ধর্ষণ করতে চাওয়ার অপরাধে ওর বাসা থেকে আমাকে মেরে বের করে দেওয়া হয়েছে। নুসরাতের কথা শুনে সবাই বড় বড় চোখে তুহিনের দিকে তাকিয়ে আছে। তুহিন মাথা নিচু করে সবকিছু শুনে যাচ্ছে। কি হয়তো আহান মির্জা, আপনার সেই চরিত্রবান বিশ্বাসের পোটলা আসল রূপটা আবার শুনলেন তো? তুমি চুপ করে থাকো। তুহিন, এই মেয়ে কি বলছে? তুমি চুপ করে আছো কেন? কি বলবে এই চরিত্রহীন লম্পটটা? আমি যে মেয়ের কথা বলছি সেটা আর কেউ নয়, আমার কথা। ও আমাকে নষ্ট করতে চেয়েছিল কিন্তু পারেনি, তাই ওর বাবা আমাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে। কি বলছি সব? মেয়েটা আফরা, যাকে আমরা এতটা ভালো জানতাম, তার আসল রূপ তাহলে এই? মুখ দেখে মানুষ চেনা সত্যি বড় দায়। এই ভালো মানুষের মুখোশের আড়ালে তাহলে এসব ছিল। মায়া, তুই এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকবি? তোর পায়ের জুতো খুলে লম্পটটার গালে মার। জুতা পেটা করতে করতে ওকে বাসা থেকে বের করে দে। তুমি একটু চুপ করে থাকবে আম্মু? কি হলো তুহিন, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি শুধু তোমার কাছে এইটুকুই জানতে চাই, এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না মায়া। কথা বলবে কি করে ও? কিছু বলার মুখ কি ওর আছে? ওই সব করেছে বলেই চুপচাপ সবকিছু চলে যাচ্ছে। আর যদিও কিছু না করতো তাহলে সবকিছু বলতো এখানে। প্লিজ আম্মু, তুমি একটু চুপ করে থাকো না। তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। সব কি সত্যি না মিথ্যে? আপনি হয়তো জানেন না আমি মায়া। একটা মেয়ের ইচ্ছে করে নিজেকে চরিত্রহীন বানাবে না। ওর চুপ করে থাকাই প্রমাণ করছে আমি যা বলছি তাই সবই সত্যি। আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি এটা সত্য না মিথ্যে? কি মায়া, এখন কি বললে তুমি? তোমার চরিত্রবান স্বামীর তাহলে এই রূপ? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি। আমাকে জিজ্ঞেস করতে হবে কেন? আমাদের বাড়ির জামাই সে। মানুষ তো আমার দিকেও আঙুল তুলবে, তাই না? তুহিন, তুমি চুপ করে আছো কেন? সবাই এত কিছু বলছে, তুমি কেন চুপ করে আছো? যখন একটা মানুষ চুপচাপ হয়ে যায়, নিজের হককে নিয়েও বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও সেই মানুষটা নিজের মধ্যে অনেক কিছু দাফন করে দিয়েছে। তোমার এইসব রহস্য কথা আমি শুনতে চাই না তুহিন। শুধু এইটুকু বলো, এটা সত্যি না মিথ্যে? সবকিছু মিথ্যে। সবকিছু যদি মিথ্যা হয় তাহলে সত্যিটা কি তুই বল। সত্যিটা আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, এই মেয়েটা যা বললো সবটাই মিথ্যে, আমি নির্দোষ। তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে সত্যিটা বলতে তোমার প্রবলেম কোথায়? মেয়েটার সম্পর্কে আমার ফুফাতো বোন হয়, তাই আমি চাই না ওর দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। তুমি চাও না মেয়েটার দিকে কেউ আঙুল তুলে কথা বলুক? কিন্তু এই মেয়েটা তো তোমাকে বড়া মজলিতে চরিত্রহীন বানিয়ে দিল। এই মেয়েটা তো তোমাকে সবার সামনে দর্শক হিসাবে তৈরি করে দিল। তুহিন, এটা ওর সমস্যা আব্বু, আমি যে অপরাধী নই এটা আমার খোদা তো জানে। খোদা জানে, আর তাই তো তোর আসল রূপটা আমাদের সামনে আজ প্রকাশ করে দিল। আমরাও সবটা জানি। হঠাৎ কারো কণ্ঠ শুনে সবাই গেটের দিকে তাকায়। আহান মির্জা সহ বাকিদের চিনতে একটু কষ্ট হলো মানুষটাকে। তার পাশেই একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। আহান মির্জা দৌড়ে লোকটার সামনে যায়। তাহসান চৌধুরী আর তার স্ত্রী অনামিকা চৌধুরী দাঁড়িয়ে আছে। স্যার আপনি এখানে? আসতেই হলো। আমার ছেলেকে সবাই চাতা বলে অপমান করবে, আমি তো সেটা মেনে নিব না। আপনার ছেলে? কি আপনার ছেলে স্যার? নীল চৌধুরী তুহিন, আমার একমাত্র ছেলে, আমার সব কিছুর মালিক। এই শহরের টপ বিলিনিয়ার, লন্ডন থেকে লেখাপড়া করা, লন্ডনে যার এক নাম কয়েকশো কোম্পানি রয়েছে, যার জন্য হাজারো পরিবার তিনবেলা পেট ভরে খেতে পারে, যাকে আপনারা গরিব এতিম বলে জানেন। তাহসান চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয়ে তুহিনের দিকে তাকিয়ে আছে। তুহিন ঘাড় বাঁকিয়ে বাম হাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে। সবার চোখ রীতিমতো কপালে। যাকে এতদিন সবাই গরিব আর এতিম বলে জেনে এসেছে, সে কোনো গরিব বা এতিম নয়। এই শহরের টপ বিলিনিয়ার, যার নামে এই দেশ এবং লন্ডনে কয়েক শত কোম্পানি আছে। মায়া যেন কিছুই বুঝতে পারছে না, শুধু অবাক হয়ে যাচ্ছে। নিজের জায়গায় পাথর হয়ে দাঁড়িয়ে আছে মায়া। রুজি মির্জা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার যেন কোনো কথা নেই তার মুখে। রোজ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। নুসরাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অনামিকা চৌধুরী নুসরাতের কাছে এগিয়ে এসে বলে,
কিরে, এখন কেন চুপ করে আছিস? এতক্ষণ তো অনেক কিছু বলেছিলি আমার ছেলের সম্পর্কে, এখন কেন চুপচাপ হয়ে গিয়েছিস? মামি আসলে আর কিছু বলার আগেই অনামিকা চৌধুরী নুসরাতের গালে থাপ্পড় দিয়ে বলে, এখনও তুই কথা বলছিস? এত বড় খারাপ কাজ করে তার সব দোষ আমার ছেলের উপর দিয়ে দিয়েছিস তুই। সব কিছু শুনেছি আমি উনার থেকে। আর নীলও তাকে একের পর এক মিথ্যা বলে অপমান করছে সবার সামনে। তুই সব কিছু কেন মুখ বন্ধ করে সহ্য করেছিস? কেন ওর গালে থাপ্পড় দিয়ে সত্যিটা বললি না সবার সামনে? আমি বারণ করেছিলাম সত্যিটা বলতে, তাই এত সময় চুপ করে সব কিছু সহ্য করেছি নীল। তুমি ওকে সত্যি বলতে বারণ করেছো, কিন্তু কেন? ফ্ল্যাশব্যাক। তুহিন নিজের রুমে শুয়ে আছে। হঠাৎ নুসরাত তুহিনের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নুসরাতকে হঠাৎ দরজা বন্ধ করতে দেখে তুহিন এক লাফিয়ে উঠে বসে পড়ে। এ কি নুসরাত, তুমি রুমের দরজা বন্ধ করছো কেন? ভয় পাবার কিছু নেই নীল, সবাই ঘুমিয়ে পড়েছে। আমাদের মাঝে এখন যাই হোক কেউ জানতে পারবে না। আমাদের মাঝে কিছুই হবে না, তুমি এখন আমার রুম থেকে বের হয়ে যাও। আমি তোমাকে ভালোবাসি নীল, তুমি কেন বুঝতে চাইছো না? বাট আই ডোন্ট লাভ ইউ। ফুপাতো বোন আসো, ফুপাতো বোনই থাকো, এর বাইরে অন্য কিছু হওয়ার চেষ্টাও করো না। আমি পারবো না তোমার কথা রাখতে নীল, সেই ছোট থেকেই তোমাকে ভালোবাসি। আর তুমি লন্ডন থেকে আসার পর যখন তোমাকে দেখলাম আমার ভিতরে তখন থেকেই উতাল পাতাল শুরু হয়ে গেছে তোমাকে কাছে পাবার জন্য। শাট আপ নুসরাত, লজ্জা শরম বলে কিছু নেই তোমার দেখছি। এখন এই মুহূর্তে তুমি আমার রুম থেকে বের হয়ে যাও। কেন এমন করছো নীল? আমি তোমাকে ভালোবাসি তাই কাছে পেতে চাই। ঠিক আছে, আমাকে তোমার বিয়ে করতে হবে না, জাস্ট একবার আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ উইথ ইউ জাস্ট ওয়ান টাইম। নো ওয়ান উইল নো দিস, আই প্রমিস ইউ। জাস্ট শাট আপ নুসরাত, তুমি এতটা নোংরা সেটা আমি ভাবতেও পারছি না। আই হেট টকিং টু গার্লস লাইক ইউ। গেট আউট অফ মাই রুম নাও অর মাই হ্যান্ডস উইল গো আপ। ভালো একটা অফার দিলাম তোমাকে, পছন্দ হলো না? ঠিক আছে, তোমাকে নিজের করে পাবার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। বলি নুসরাত দৌড়ে এসে তুহিনকে জড়িয়ে ধরে। তুহিন নুসরাতকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু হুট করে নুসরাত এরকম করায় তুহিন নিজের তাল সামনে বেডে শুয়ে পড়ে। তুহিন নিচে আর নুসরাত তুহিনের উপরে শুয়ে আছে। নুসরাত তুহিনের ঘাড়ে গলায় পাগলের মতো কিস করতে থাকে। তুহিন নিজের সমস্ত শক্তি দিয়ে নুসরাতকে ধাক্কা দেয়। নুসরাত তুহিনের থেকে ছিটকে পড়ে যায়। তুহিন শোয়া থেকে উঠে দাঁড়িয়ে নুসরাতকে টেনে তুলে নুসরাতের গালে থাপ্পড় দিয়ে বলে, তোমার মতো এত বাজে মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা বলছি, নয়তো আমি তোমার কি করব তুমি বুঝতেও পারছো না। আমিও তো চাই নীল তুমি আমার সাথে কিছু করো, আমি তো অলরেডি রেডি। তুহিন কিছু না বলে নুসরাতের হাত ধরে টেনে রুম থেকে বের করে দেবার জন্য দরজার কাছে আসতেই নুসরাত তুহিনকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। নুসরাত সেই সুযোগে রুমের দরজা খুলে নিজের গায়ের জামা নিজেই ছিঁড়ে ফেলে কয়েক জায়গায়। সালোয়ারের ফিতা খুলে ফেলে। মুহূর্তে সালোয়ার খুলে ফ্লোরে পড়ে যায়। তুহিন এই দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলে। নুসরাত এসে তুহিনের উপরে শুয়ে পড়ে। তুহিন নুসরাতকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নুসরাত তুহিনকে এত শক্ত করে ধরে আছে তুহিন চেষ্টা করেও পারছে না। নুসরাত তুহিনের মুখোমুখি হয়ে ঠোঁট কামড় দেয়। মুহূর্তেই ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। এরপর নুসরাত ফিসফিস করে বলতে শুরু করে, তোকে আপুসে সবকিছু দিতে চেয়েছি, কিন্তু তুই আমাকে না করলি। আজ এই বাড়িতে তোর মান সম্মান সবকিছু আমি শেষ করে দিব। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। বলেই নুসরাত চিৎকার করতে থাকে। তুহিন নুসরাতকে ছাড়ানোর চেষ্টা করছে। দুজন ছোটাছুটি করতে করতে তুহিন উপরে চলে আসে আর নুসরাত তুহিনের নিচে। ঠিক তখনই রুমে দৌড়ে তাহসান মির্জা আর অনামিকা চৌধুরী আসে। এসে এই দৃশ্য দেখে তাহসান চৌধুরী তুহিনের কলার ধরে টেনে তোলে। নুসরাত উঠে নিজের সালোয়ারের ফিতা বেঁধে অনামিকা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্নার অভিনয় করতে শুরু করে। তাহসান তুহিনের গালে থাপ্পড় দিয়ে বলে, এই জন্য তোমাকে লেখাপড়া শিখিয়েছি লন্ডনে রেখে। এত বড় বিজনেসম্যান হয়েছো তুমি, এরকম নোংরা কাজ কিভাবে করতে পারলে তুমি? এতে তোমার শারীরিক চাহিদা মেটানোর প্রয়োজন ছিল আমাকে বলতে, আমি তোমার বিয়ে করিয়ে দিতাম। আব্বু একবার শোনো প্লিজ। কি বলার আছে তোমার? হ্যাঁ, আর যা দেখার তো নিজের চোখে দেখলাম। এই শহরের টপ বিলিনিয়ার নীল চৌধুরীর তুই একটা মেয়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। আব্বু তুমি যা দেখছো তা সম্পূর্ণটাই ভুল, আমি এমন কিছুই করিনি। একদম চুপ তুমি, আর একটা কথা বলবে না। অনামিকা, তুমি চোখে আমাদের রুমে নিয়ে যাও। অনামিকা চৌধুরী কিছু না বলে নুসরাতকে নিয়ে চলে যায়। তাহসান চৌধুরী দরজা ভেতর থেকে লক করে দেয়। তুহিন কিছু না বলে মাথা নিচু করে আছে। তাকে এখন বিনা অপরাধে শাস্তি পেতে হবে।
এটা তার বোঝা হয়ে গেছে। তুহিন ভেবেছিল তাহসান চৌধুরী তার কোমরের বেল্ট খুলে এখন তাকে মারবে, কিন্তু তুহিনকে ভুল প্রমাণ করে দিয়ে তাহসান চৌধুরী তুহিনের হাত ধরে বেডে বসিয়ে দেয়। তুহিন অবাক চোখে তাকিয়ে আছে তার আব্বুর দিকে। শান্ত কণ্ঠে তাহসান চৌধুরী বলে, আমার ছেলেকে আমি এমন শিক্ষাই দেইনি। সত্যিটা কি বলো আমাকে। সত্যিটা তো তুমি আম্মুর সামনেও জিজ্ঞেস করতে পারতে আব্বু। আম্মু এখন আমার সামনে কি ভাবছে তুমি বলো। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। এরপর একটু আগে ঠিক কি হয়েছে সবকিছু তুহিন তার আব্বুকে বলে। সব শুনে তাহসান চৌধুরী বলে, যা হওয়ার তা হয়ে গেছে, তুমি বাসা থেকে চলে যাও। তাহসান চৌধুরীর কথা শুনে তুহিন অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। কান্না জড়ানো কণ্ঠে তুহিন বলে, আমি তো কোনো অপরাধ করিনি আব্বু, তাহলে কেন আমাকে বাসা থেকে চলে যেতে হবে? তুমি আমাকে ভুল বোঝো না বাবা। আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও, গরিব অসহায় মানুষের পাশে থাকো। ছোট থেকেই তুমি বিলাসিতার মাঝে বড় হয়েছো। আমি চাই তুমি কয়েকটা মাস গরিব হয়ে জীবন যাপন করো, যাতে গরিব অসহায় মানুষের কষ্ট তুমি বুঝতে পারো। তারপর সবার সামনে আমি তোমাকে পরিচয় করিয়ে দেব। এই কয়েক মাস তুমি পরিবার এতিম হয়ে জীবন যাপন করবে। তোমার আসল পরিচয় কেউ জানবে না। এতে করে তুমিও জানতে পারবে মানুষের আসল রূপ খারাপ কী রকম। ঠিক আছে আব্বু, তুমি যা চাও তাই হবে। গুড বয়। আর হ্যাঁ, আজকের এই ঘটনা কখনো যেন কাউকে জানতে না পারে। একটু করে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হতে হলেও নুসরাত আমার বোনের মেয়ে। কাদা শুধু ওর গায়ে ছিটাবে না, আমাদের দুই পরিবারের উপরও ছিটাবে। তাই যাই হয়ে যাক না কেন, তুমি কখনো সত্যিটা কাউকে বলবে না। ঠিক আছে আব্বু। একটু পর কাউকে কিছু না বলে চুপচাপ যা পড়ে আছো তাই নিয়ে চলে যাবে। কোনো টাকা পয়সা সাথে নেবে না, আর তোমার ঠিকানা কাউকে বলবে না। আমি গিয়ে নুসরাতকে বাসায় পাঠিয়ে দিচ্ছি, তুমি অপেক্ষা করো। বলেই তাহসান চৌধুরী তুহিনের রুম থেকে চলে যায়। তুহিন একটা দীর্ঘশ্বাস ফেলে বেডে শুয়ে পড়ে। তাহসান চৌধুরী রুমে এসে দেখে নুসরাত অনামিকা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। অনামিকা চৌধুরী বলে, নীলকে কিছু করনি তো তুমি? যা শাস্তি বাবার তাই দিয়েছি। আগামী 1 সপ্তাহ নীলকে খাবার দিবে না। নুসরাত, চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি, আর আজকে যা হয়েছে সব ভুলে যাও। মামা নীল, তুমি নীলকে কিছু করো না। ও তো আমার মামাতো ভাই, ভুল করে ফেলেছে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, চলো আমার সাথে। বাসায় কাউকে সব নিয়ে বলার প্রয়োজন নেই। বলেই তাহসান চৌধুরী নুসরাতকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অনামিকা চৌধুরী তুহিনের রুমের সামনে এসে দরজা ধাক্কা দেয়, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। কিছু সময় দরজা ধাক্কা আর তুহিনকে ডাকতে থাকে, কিন্তু তুহিন দরজা খোলে না আর কথাও বলে না। অনামিকা চৌধুরী চোখে পানি নিয়ে নিজের রুমে চলে আসে। এদিকে নুসরাতকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে তাহসান চৌধুরী বলে, আজকের এই ঘটনা আমি কোনোদিন ভুলবো না, যাও বাসায় যাও। তাহসান চৌধুরী গাড়ি টান দিয়ে চলে যায়। নুসরাত ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে মনে মনে বলে, খেল তো সবে শুরু হলো মামা। আপনার অহংকারের ছেলেকে যদি আমি জেলের ভাত না খাইয়ে ছাড়ছি, তবে আমার নামও নুসরাত না, ভালোবেসে আপন করে খেতে চেয়েছিলাম আপনার ছেলেকে আমি। কিন্তু আপনার এত টাকা পয়সা অহংকারে মাটিতে পাওয়াই পড়ে না। এই নুসরাতকে ফিরিয়ে দেয়, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবার শাস্তি তো ওকে পেতেই হবে। গেট রেডি মামা। বলি অট্টহাসিতে মেতে ওঠে নুসরাত। অন্যদিকে তাহসান চৌধুরী বাসায় আসতেই অনামিকা চৌধুরী বলে, তুমি কি করেছো আমার ছেলের সাথে? আমি সেই কতক্ষণ থেকে দরজা নক করে গেছি, কিন্তু ও দরজা খুলছে না। কিছুই করিনি। আমি কখনো বিশ্বাস করি না আমার ছেলের এখন কাজ করতে পারে। বিশ্বাস তো আমিও করিনি অনামিকা, নিজের চোখে যা দেখলাম তারপর কি করে। চোখের সামনে যা ঘটে সব সময় তা সত্যি হয় না, তার পিছনে কোনো না কোনো সত্যি থাকে। তুমি কেন নীলকে কিছু বলতে দিলে না? নীল যা বলার বলছে। নীল বাসা থেকে চলে যাবে। এই বাসা থেকে চলে যাবে মানে? কোথায় যাবে নীল? নীলের পরীক্ষা আজ থেকে শুরু হলো। কিসের পরীক্ষা নীল? সত্যি করে মানুষ হবার আর সত্যিকারের মানুষকে চেনার। তুমি এমনটা করো না, আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। তুমি বিষয়টা বুঝতে পারছো না অনামিকা। নুসরাত চুপচাপ বসে থাকে না, আমি শিওর ও পুলিশের কাছে যাবে, আর পুলিশ তাই বিশ্বাস করবেন নুসরাত যা বলবে। এখন আমাদের ছেলের জেলে থাকতে হবে। হ্যাঁ, আমি ওকে ছাড়িয়ে আনতে পারবো টাকা দিয়ে, কিন্তু তাতে আমার ছেলের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। বিষয়টা বোঝার চেষ্টা করো। অনামিকা চৌধুরী আর কিছু বলে না। তার কিছু সময় পরে তুহিন বাসা থেকে বের হয়ে যায়। বর্তমান
আর আজকে এখানে আসার কিছুক্ষণ আগে তোর আসল রূপটা আমি জেনে এসেছি। ইচ্ছে তো করছিল তোকে আমি মেরে ফেলি। তোর মতন মেয়ের গালে হাত তুলতেই ঘৃণা লাগে আমার। নীল, যা, তোর সব কিছু গুছিয়ে নিয়ে চলে আয়। তোকে আর এখানে থাকতে হবে না। চৌধুরী ভিলা তোকে ছাড়া শূন্য হয়ে আছে বাবা। তুহিন কিছু না বলে চুপচাপ রুমে চলে আসে। মায়া ও তুহিনের পেছনে পেছনে রুমে আসে। তুহিন একটা ব্যাগে নিজের জামা কাপড় গোছাতে শুরু করে। মায়া মাথা নিচু করে সব কিছু দেখছে। সব কিছু গোছানো হয়ে গেলে তুহিন মায়ার কাছে গিয়ে বলে, আমি চলে যাচ্ছি মায়া, তোমাকে আর কষ্ট করতে হবে না আমার জন্য। আজ থেকে তুমি মুক্ত। আমি বাসায় পৌঁছে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তারপর তুমি তোমার মতো করে স্বাধীনভাবে চলতে পারবে। তুমি সত্যি সত্যি চলে যাবে? এখানে আমাকে আর প্রয়োজন নেই। হাঁটা ছাড়াও যাকে ভালোবেসে এখানে এসেছিলাম সে তো আর আমাকে ভালোবাসে না। আমাকে দেখলে তার গা জ্বালাপোড়া করে, তাই শুধু শুধু তাকে আর কষ্ট দিতে চায় না এখানে থেকে। তুমি ওই সকল জিনিস পাও যা তোমার মন চায়, কিন্তু একটা কথা বলো না, পৃথিবীর কোনো এক কোণে একটা মানুষ অনেক খুশি, কারণ তুমি খুশি আছো তাই। সত্যি কি তুমি তাই চাও তুহিন? মায়া, তুমি সবসময় ভালো থাকো। যে তোমার জীবন সঙ্গী হবে তাকে নিয়ে। তবে আমি তোমাকে একটা কথা বলতে পারি মায়া, আমার মায়ের পর আমি যদি কোনো মেয়ে মানুষকে ভালোবেসে থাকি, সেই নারীটা শুধুই তুমি। যদি সত্যিই তাকে এত ভালোবাসো তাহলে তাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? তাকেও সাথে নিয়ে চলো। একটা কথা জানো তুহিন, মানুষ সব সহ্য করতে পারে, শুধু ভালোবাসার কষ্ট কখনো সহ্য করতে পারে না। যখন কেউ কাউকে ভালোবাসে আর তাকে সে আপন করে পায় না, জানো তখন তার মনে কতটা কষ্ট জমে থাকে। কাউকে ভালোবাসলেই মানুষ তার মায়ায় পড়ে না, কিন্তু যদি মায়া একবার পড়ে তাকে ভালোবাসতেই হয়। একজন মানুষ চাইলে অনেক ভালোবাসতে পারে, কিন্তু মায়ার মানুষ একবারই একজনকেই পারে। আর আমিও কখন কিভাবে জানি না তোমার মায়ায় পড়ে গেছি। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না মায়া। যাকে ভালোবাসো তাকে বলে দাও, এখনই বলে দাও। হাত ধরতে ইচ্ছে করলে এখনই ধরো, কথা বলতে ইচ্ছে হলে এখনই বলো, ভালোবাসলে বলে দাও ভালোবাসি এখনই। মায়া কিছু না বলে তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরে। তুহিন থম হয়ে যায় মায়ার এমন কাণ্ডে। মায়া খেয়াল করে তুহিন তাকে জড়িয়ে ধরেনি, তাই তুহিনকে ছেড়ে দিয়ে মায়া আগে কণ্ঠে বলে, আমি তোমাকে জড়িয়ে ধরেছি না? তুমি কেন জড়িয়ে ধরছো না? আমার প্রতি ভালোবাসা শেষ হয়ে গেছে? তোমাকে এতটা ভালোবাসি আমি যে চাইলেও কখনো তোমার প্রতি আমার ভালোবাসা কমাতে পারবো না। রাখবো তোমাকে সারা জীবন যত্ন করে আগলে, আর তোমার ওই দুটি চোখে সারা জীবন স্বপ্ন দিয়ে এঁকে দেবো। আমি সারা জীবন শুধু তোমার হয়ে থাকবো মায়া। ভালোবাসে তোমাকে বেঁধে রাখবো ঠিক আমার বুকের মধ্যেখানে। প্রিয়া, আমার প্রিয়া, তুমি এমন জলের ধারা, নদীর ঠিক যেমন প্রিয়। আমি তোমার নিঃশ্বাস হয়ে থাকবো। কাছে কাছে থাকো তুমি আমার। তুমি আমার থেকে দূরে গেলেই আমার পুরো পৃথিবীটা আধার। রাখো আমায় তোমার চোখে চোখে, রেখে দাও তোমার স্বপ্ন ভরা ময়ায়। চিরসাথী হয়ে থাকবো তোমার পাশে, একটা জনম নয় হাজারো জনম ধরে। রাখতে চাই এই বুকে তোমাকে, ভালোবাসি তোমাকে। আর তাই তো তোমার কাছেই ছুটে আসে আমার এই মনটা। তোমার জন্য পারি সব কিছু মনে নিতে। ভালোবাসার চেয়ে বড় কিছু আর নেই এই পৃথিবীতে। রাখবো জড়িয়ে প্রেমের চাদরে আমার এই মনেরই ঘরে। অনেক সাধনা করে আজ কাছে পেয়েছি তোমাকে। কখনো যেও না কো দূরে চলে আমাকে একা রেখে। তুমি ছাড়া কেউ নেই আর এই বুকের ভেতরে। বলো না তুমি ছাড়া কিভাবে বাঁচি একা একা? এই জগৎ সংসারে কত মানুষ আছে, তুমি ছাড়া আমি যাব না আর কারোর কাছে। আকাশ ছোঁয়া ভালোবাসা তোমার কাছেই পেতে চাই তুহিন। আজ থেকে চিরতরে আমাকে আমি তোমার নামে করে দিলাম। তুমি আমাকে নিয়ে চলো এক নতুন ভুবনে। আধার মুছে এনে দাও আলো আমার এই জীবনে। বলে মায়া তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরে। তুহিনও আগলে নেয় নিজের বুকে মায়াকে। এরা এখন কি করবে সেটা আমি জানি না। চলুন বাহিরের কি অবস্থা একটু দেখে আসি। স্যার, আমি জানতাম না তুহিন আপনার ছেলে। ও কখনো পরিচয় দেয়নি আর কখনো তেমন কিছু বুঝতেও পারেনি। এটাই ওর পরীক্ষা ছিল। আচ্ছা, এখানে কিসের পার্টি সেটা তো জানলাম না। আমার মেয়ে, মানে আপনাদের পুত্রবধূর অনারে এই পার্টি। আমার অফিসের নতুন এমডির পদে বসেছে, এই আর কি। আচ্ছা, আপনারা এইসব জানলেন কিভাবে? আমি ঠিক বুঝতে পারছি না। আহান মির্জার মতো আপনারাও হয়তো বুঝতে পারছেন না কিছু। তাহসান চৌধুরী আর অনামিকা চৌধুরী এখানে আসলো কি করে, চলুন তার মুখেই শুনে নিই। যখন নুসরত এসব করছিল তখন নীলা আমাকে টেক্সট করে আর এখানকার সব কিছু জানায়, লোকেশন সেন্ড করার সাথে। আমার ছেলে এই অপমান আমি নিতে পারছিলাম না, তাই চলে আসলাম। তুমি একটা মেয়ে হয়ে এত নোংরা কাজ কিভাবে করলে? তোমাকে ভালোবাসি না বলে তুমি একজন মানুষের পুরো জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলে।
তোমার জন্য বাকি মেয়েদেরকেও ছেলেরা বিশ্বাস করতে ভয় পায়। কি আন্টি, এখন কেন চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছেন? বলুন, এখন সত্যিটা শুনলেন তো? রুচি মির্জা তাহসান চৌধুরীর কাছে এসে মাথা নিচু করে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি না জেনে শুনে অনেক কিছু বলেছি তুহিনকে। এখন কোথায় গেল তোমার সেই অহংকার? এখন আর তুহিনকে অপমান করবে না? নিজের ভুল আমি বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত। নিজের ভুলের জন্যে তুমিও আমাকে ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল হয়ে যায় ভাবি। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আপনার ভাইয়ের ছেলেটা কোথায় হান সাহেব? বলেই চারপাশে তাকায় তাহসান চৌধুরী। দেখে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রফিক মির্জা আর রোদ। তাহসান চৌধুরী রোদের কাছে গিয়ে বলে, তুমি কি কি করেছো সব কিছু আমি জানি। সব শয়তানি বন্ধ করে ভালো হয়ে যাও, নয়তো এবার ক্ষমা করলেও এরপর আর সুযোগ পাবে না। রোদ শুকনো ঢোক গিলে মাথা নাড়ে। এইদিকে রুমের দরজা বন্ধ। মেঝেতে দুজোড়া ড্রেস পরে আছে। গায়ে একটা কাঁথা জড়িয়ে মায়াকে বুকে নিয়ে শুয়ে আছে তুহিন। তুহিন এক হাতে মায়ার চুলে বিলি কেটে দিচ্ছে, অন্য হাতে মায়াকে জড়িয়ে ধরে আছে। মায়া দু হাতে তুহিনের গলা জড়িয়ে ধরে আছে। একটু পর মায়া তুহিনের খোলা বুকে কিস করতে থাকে। তুহিন মুচকি হেসে মায়াকে এক টানে উপরে তুলে মুখোমুখি করে ফেলে। দুজোড়া চোখ নিজেদেরকে দেখতে ব্যস্ত হয়ে যায়। ধীরে ধীরে মায়া তুহিনের ঠোঁটের দিকে এগোতে থাকে। মুহূর্তেই চার ঠোঁট নিজের মাঝে ব্যস্ত হয়ে যায়। মায়ার এক হাত তুহিনের চুলে, অন্য হাত তুহিনের বুকে, আর তুহিনের এক হাত মায়ের পিঠে, অন্য হাত মায়ার বুকে। একে অপরকে পাগলের মতো কিস করতে থাকে। কিস করতে করতে তুহিন মায়াকে নিচে শুইয়ে দেয় আর নিচে শুয়ে পড়ে মায়ের উপরে। তুহিন মায়ের গলায় ঘাড়ে কিস করতে থাকে। মায়া এক হাতে তুহিনের পিঠ শক্ত করে ধরে আছে, অন্য হাতে বিছানার চাদর খামছে আছে। তুহিন ধীরে ধীরে মায়ের বুকে কিস করতে থাকে। একটু পর মায়া তুহিনের চুল ধরে টেনে উপরে তুলে তুহিনের ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দেয় আর শুরু হয়ে যায় আদরের অধ্যায়। বেশ কিছু সময় পর একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরের দিন সকাল 10টা, সবাই বসে আছে ড্রয়িং রুমে। তা কি ঠিক করলে তোমরা? কিসের কথা বলছো আব্বু? বাসায় যাচ্ছ কবে আমার বউ মাকে নিয়ে? হবে যাবে মানে কি? আমি আমার ছেলে আর বউকে আজকেই বাসায় নিয়ে যেতে চাই। আপনি কি বলেন ভাই সাহেব? আমি আর কি বলবো বিয়ান সাহেবা, আপনারা যেটা ভালো মনে করেন। তাহলে আমরা আজকে ওদের বাসায় নিয়ে যাই। এই কয়েকদিনের মধ্যে একটা অনুষ্ঠান করে সবার সামনে ওদের পরিচয় করিয়ে দিব। আর নীলকেও তো এবার অফিসে সব দায়িত্ব নিতে হবে। নীল, বৌমাকে নিয়ে গিয়ে রেডি হয়ে আয়, আমরা তাহলে বাসায় রওনা দেই। তুহিন মাথা নেড়ে মায়াকে নিয়ে চলে আসে রুমে। তুহিনের পছন্দ করা লেহেঙ্গা পরে রেডি হয়ে নেয় মায়া, আর তুহিন মায়ের দেয়া ড্রেস পরে নেয়। রেডি হয়ে দুজন নিচে চলে। সবার থেকে বিদায় নিয়ে রওনা দেয় চৌধুরী ভিলার উদ্দেশ্যে। মায়ের কপালটা সত্যি অনেক ভালো। বড়লোক ঘরে জন্ম নিল, আর এখন তার থেকে 1000 গুণ বড়লোকের ঘরের বউ হলো। আমার প্রতিশোধ নেওয়া আর হলো না। ভুলে যাও প্রতিশোধের কথা। তাহসান চৌধুরীর এক ফোন কলে সবার হাঁটু কাঁপে। তুহিন তারই ছেলে। তাহসান চৌধুরী শুধু বাংলাদেশে বিজনেস করে বিলিনিয়র, আর তার ছেলে তো লন্ডনে কয়েকশো কোম্পানি আছে। তাহলে বাবা সে কত বড় বিলিনিয়র। বাকি জীবন ওকে দেখলে ম্যাম ম্যাম করে কাটাতে হবে। যাই হোক, চলো আমরা ওদের চিন্তা বাদ দিয়ে আমাদের বাবু নিয়ে আসার জন্য কাজে লেগে পড়ি। আমার কখনো তুহিন ভাইকে দেখে মনে হয়নি সে এতটা বড় লোক। যেভাবে চলাফেরা করতো মনে হতো তার থেকে ভিখারিই ভালো আছে, আর এখন সে নাকি এত কিছুর মালিক। মায়ের কপাল আছে বলতে হবে। ইস, আমি যদি মায়ের জায়গায় থাকতাম। এটা শুধু কল্পনা করতে থাক। সব কিছু চিন্তা বাদ দিয়ে এখন ভালো করে চলাফেরা করার চিন্তা কর, নয়তো আমাদের বাবা ছেলের অস্তিত্ব মুছে ফেলবে তাহসান চৌধুরী আর তার ছেলে। আমি তো কাল তাহসান চৌধুরীকে দেখে রীতিমতো কাঁপতে শুরু করেছিলাম, আর যখন জানতে পারলাম তুহিন তার ছেলে, আমি তো পারছিলাম না সেখান থেকে পালিয়ে আসি। আমার মির্জা কোম্পানির এমডি হবার স্বপ্ন নেই আব্বু। যেভাবে আছি সেভাবেই বাকি জীবন কাটিয়ে দিব। এটাই ভালো হবে আমাদের বাবা ছেলের জন্য। তুমি আমাকে মাফ করে দিয়েছো? মাফ করে দিয়েছি। একটা কথা বলি রোজি, কোনো টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করতে যাবে না, তাহলে ঠকতে হবে। মানুষের যে একটা সুন্দর মন আছে, এটাকে ভালোবাসতে থেকো, তাহলে বিপদে কাউকে না কাউকে তুমি পাবে। আমার এখন থেকে সারা জীবন এই কথা মনে থাকবে, আর কখনো টাকা পয়সা নিয়ে অহংকার করব না। কি এখন খুশি তো? তোমার ছেলেকে শুধু নয়, সাথে ছেলের বউকেও এনে দিয়েছি। এসব আগে করলে কি হতো? শুধু এতদিন আমার ছেলেটাকে আমার থেকে দূরে রেখেছ।
আগের সব কিছু ভুলে যাও, এখন থেকে নতুন করে আমরা সব কিছু শুরু করব। নুসরাত, তুমি এখানে কেন এসেছো? আমি নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি মামা। আমি জানি আমার অন্যায়ের ক্ষমা হয় না, তবুও তোমরা আমাকে নিজেদের মেয়ে মনে করে মাফ করে দাও। জোর করে কিছু পাওয়া যায় না নুসরাত, ভাগ্যও থাকতে হয়। নিজেকে এতটা নিচে নামিও না যে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারো। বুঝতে একটু সময় লেগে গেছে মামি, আর কখনো এমন ভুল করব না। লাস্টবার আমাকে মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, তবে মনে রেখো এটাই লাস্টবার। আয় আমার পাশে এসে বস। নুসরাত গিয়ে অনামিকা চৌধুরীর পাশে বসে অনামিকা চৌধুরী নুসরাতকে নিজের বুকে জড়িয়ে ধরে। সকল কিছুর মীমাংসা হয়ে গেল। এখন থেকে সবাই ভালো মানুষ হয়ে চলাফেরা করবে। আপনারা ভালো মানুষ হয়ে উঠুন, নিজে বলতে চান তাহলে দেখবেন দেশও বদলে যাবে। চলুন আজকে আমরা বিদায় নেই, আবার নতুন কোনো গল্পের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।